আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ওকে। আর থ্রেড যে চ্যাপ্টারটা আছে, থ্রেডের আমি কিছু রেকর্ড শেয়ার করব, মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং। সেটা তোমরা সবাই একটু দেখবে, যদি কোনো কনফিউশন থাকে সেটা আমি কনফিউশন থাকলে আমি সেটাকে ক্লারিফাই করে দেবো। তো আমরা আজকে এক্সেপশন হ্যান্ডলিং করব, মানে জাভা দিয়ে বা জাভাতে আমরা কোনো এররকে বা কোনো এক্সেপশনকে আমরা ম্যানেজ করা শিখবো। যে যদি আমার এরর আসে বা কোনো এক্সেপশন আসে, এরর বা এক্সেপশন দুটো কিন্তু সেম জিনিস নয়। আমি বা মানে অর দিয়ে বলছি, সেটা কিন্তু সেম নয়। এরর এক্সেপশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমরা আজকে বলার চেষ্টা করব। তো এরর বা এক্সেপশন গুলোকে কিভাবে ম্যানেজ করা হয় জাভাতে, তার জন্য ডিফারেন্ট মেকানিজম আছে। তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। তো আমরা আজকে সেই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা আজকে আমরা জানবো। ওকে। তো টপিকটা হচ্ছে আমাদের আজকে এক্সেপশন হ্যান্ডলিং বা ম্যানেজিং এরর অ্যান্ড এক্সেপশন। ওকে। এটা আজকে আমাদের টপিক বা চ্যাপ্টার, এক্সেপশন হ্যান্ডলিং। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর ভেরি ভাইটাল। আর এটা আমাদের সবসময়, তুমি জাভাতে যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে যাও না কেন, তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। কারণ কি টাইপের এক্সেপশন আসবে তুমিও জানো না। অতএব যাতে তোমার প্রোগ্রামটা হঠাৎ করে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে না যায়, তার জন্য তোমাকে যে কোনো জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে তোমাকে এক্সেপশন হ্যান্ডলিং তোমাকে হ্যান্ডেল করতেই হবে। ওকে। তোমাকে পোয়াবেল কিছু এক্সেপশনের লিস্ট মাথায় রেখে তোমাকে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা কি কি টাইপের এক্সেপশন হয় বা তার জন্য কিভাবে সেগুলোকে আমরা ট্যাকেল করব, কিভাবে সেগুলোকে আমরা হ্যান্ডেল করব, তার ডিফারেন্ট মেকানিজম আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো। ওকে, চলো। তো ফার্স্ট আমি একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো, জাস্ট কিছু কথা বলবো, সেটাকে ভালো করে শোনো। তারপরে আমরা টাইপস অফ এরর, টাইপস অফ এক্সেপশন, এরর এক্সেপশনের মধ্যে কি ডিফারেন্স, সেগুলো আমরা ক্লারিফাই করবো আস্তে আস্তে। তো খুব রেয়ার যে একটা প্রোগ্রাম ফার্স্ট অ্যাটেম্পটে আমাদের সাকসেসফুলি রান করে দেয়, এটা কিন্তু খুব রেয়ার। আবার এটা খুব কমন যে আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে যখন আমরা টাইপ করি বা নতুন কোনো একটা অ্যাপ্লিকেশনকে আমরা ডেভেলপ করছি, তখন সেখানে কিন্তু মানে খুবই কমন যে আমাদের কিছু মিস্টেক হবে বা হয়। আর এই যে মিস্টেকগুলো, এই মিস্টেকগুলোই কিন্তু অ্যাকচুয়ালি লিড করে এররকে। মানে মিস্টেক হওয়া মানে তোমার প্রোগ্রামে কোনো এরর আছে, মানে কজিং আ এরর। আর যদি আমার প্রোগ্রামে কোনো এরর থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা আমাকে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট আমাকে প্রডিউস করবে। তো এরর মানেই তো ভুল কিছু, এরর মানেই হচ্ছে রং কিছু থিংস, যে এরর গুলো হয়তো আমার প্রোগ্রামটাকে ভুল, মানে আমার প্রোগ্রামটাকে ভুল করে দেবে। আবার এরর যদি তোমার প্রোগ্রামে থাকে, অনেক সময় এরর থাকার জন্য তোমার প্রোগ্রাম তোমাকে হয়তো ইনকারেক্ট কোনো আউটপুট তোমাকে প্রডিউস করতে পারে, বা হয়তো তোমার প্রোগ্রামটা অ্যাব্রাপ্টলি হয়তো টার্মিনেট হয়ে যেতে পারে তার এক্সিকিউশনটা। আবার অনেক অনেক সময় এমন কিছু এরর আছে যার জন্য আমার সিস্টেমটা ক্র্যাশও হয়ে যেতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ওই সমস্ত এরর কন্ডিশনগুলোকে প্রপারলি ডিটেক্ট করা আর তাকে ম্যানেজ করা প্রপারলি। এটা কিন্তু আমাদের একটা, মানে এটা খুবই ইম্পর্টেন্ট বা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যাতে করে আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে না যায়, যাতে করে আমার প্রোগ্রামটা এক্সিকিউশনের সময় যাতে করে ক্র্যাশ হয়ে না যায়। তার জন্য কিন্তু আমরা এরর হ্যান্ডলিং করব বা আমরা এক্সেপশন হ্যান্ডলিং আমরা করব। এটা বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট আমার এক্সেপশন হ্যান্ডলিং এর। এবার এই যে আমরা এক্সেপশন, আমরা যে বলছি এক্সেপশনের কথা বলছি, তার আগে এক্সেপশনটাকে জানার আগে আমরা সবাই হয়তো আমরা ফ্যামিলিয়ার যে এরার সম্বন্ধে আমরা সবাই ফ্যামিলিয়ার। তো আমরা যাকে আমরা এরার বলি, তাহলে এরার সম্বন্ধে একটু আমরা জেনে নিই, তারপর এক্সেপশন সম্বন্ধে আমরা জানবো, দেন এক্সেপশন হ্যান্ডলিং ডিফারেন্ট মেকানিজম আমরা জানবো। আমরা জেনারেলি এরার বলতে আমরা আহ, দুটো টাইপের এরার সম্বন্ধে আমরা খুবই মানে ওয়াকিবল বা আমরা জানি, সেটা একটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম এরার, আর একটা হচ্ছে রান টাইম এরার। তো তোমরা এখন কম্পাইলার ডিজাইন করছো, তো সেখানে তো ডিফারেন্ট টাইপের কম্পাইল টাইম এররকে তোমরা হ্যান্ডেল করছো, বা তার জন্য কিভাবে কম্পাইলারটাকে ডিজাইন করা হবে, তার ডিফারেন্ট ফেজ, কোথায় লেক্সিক্যাল অ্যানালিসিসে কি হচ্ছে, সিনট্যাক্স অ্যানালিসিসে কি হচ্ছে,
ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে কি হচ্ছে সেগুলো তোমরা জানছো বা যেগুলো তোমরা বুঝতে পারছো। তো আজকে আমি খুব ছোট্ট করে এরার সম্বন্ধে একটু বলবো, তারপরে আমি এক্সেপশনে যাব। তো জাভাতে যাকে আমরা এরার বলি, এরার কিন্তু বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে কোন একটা সিরিয়াস কোন একটা প্রবলেমকে। এরার মানে হচ্ছে একটা সিরিয়াস একটা প্রবলেম, বা এরার মানে হচ্ছে তোমার প্রোগ্রামে একটা ছোট্ট একটা মিস্টেক বা বড় একটা মিস্টেক। আর তোমার প্রোগ্রাম কিন্তু যতই চেষ্টা করুক না কেন, তোমার প্রোগ্রাম কোনোভাবেই কিন্তু সেই এরারগুলোকে হ্যান্ডেল করতে পারে না। তখন সেই প্রোগ্রামটা তোমাকে ইন্ডিকেট করে কোনো ইস্যু, বা আমার জেভিএম আমাকে এরারটাকে জেনারেট করে, বা আমার কম্পাইলার আমাকে এরারটাকে জেনারেট করতে আমাকে হেল্প করে। তো যদি আমরা টাইপস অফ এরারের কথা যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমরা মেইনলি দুটো টাইপের এরার সম্বন্ধে আমরা জানি। আরো ডিফারেন্ট টাইপের এরার আছে, যেমন লজিক্যাল এরার, সিম্যান্টিক এরার, সেগুলো তো আছেই। তো আমরা মেইনলি কিন্তু তোমার টু টাইপের এরার সম্বন্ধে আমরা ফ্যামিলিয়ার। একটা হচ্ছে কম্পাইল টাইম এরার, আর একটা হচ্ছে রান টাইম এরার। তাহলে আজকে আমরা প্রথমে কাকে কম্পাইল টাইম এরার বলা হয়, কাকে রান টাইম এরার বলা হয়, সেটাকে একটু আমরা জানার চেষ্টা করব। ওকে, তো যাকে আমরা সিনট্যাক্স এরার বলি, সেই সিনট্যাক্স এরারটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কম্পাইল টাইম এরার। আর এই সিনট্যাক্স টাইপ এরার গুলো বা কম্পাইল টাইম এরারটা কিন্তু বেসিক্যালি তোমার ডিটেক্ট করে বা ডিসপ্লে করে বাই দ্য জাভা কম্পাইলার। ওকে, তার জন্য এই টাইপের এরার গুলো তোমার যেহেতু কম্পাইল টাইমে জেনারেট হয়, তার জন্য নাম হচ্ছে কম্পাইল টাইম এরার। ওকে, এবার যখন আহ, তোমার একটা জাভা প্রোগ্রাম আছে, ধরে নাও এ ডট জাভা, এই এ ডট জাভার মধ্যে একটা কোনো এরার আছে, তুমি প্রোগ্রামটাকে কম্পাইল করেছো। তো তোমার কম্পাইলারের নাম হচ্ছে জাভা সি কম্পাইলার দিয়ে তুমি প্রোগ্রামটাকে কম্পাইল করেছো। তাহলে আমরা জানি যে আমার আফটার কম্পাইলেশন অফ আ জাভা প্রোগ্রাম, আমার সেখান থেকে একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়। তাই যদি তোমার প্রোগ্রামের মধ্যে কোনো এরার থাকে, যদি তোমার এরোনিয়াস যদি কোনো প্রোগ্রাম হয়, তাহলে কিন্তু সেখান থেকে তুমি কোনোভাবেই কিন্তু এ ডট ক্লাস ফাইল তোমার কম্পাইলার কিন্তু ক্রিয়েট করতে পারবে না। এটা ইন্টারমিডিয়েট ফাইল, কারণ এটা আমার জেভিএম নিয়ে এটাকে কাজ করে, এটা আমরা পড়ে এসেছি আগে। তাহলে আমার কিন্তু এ ডট ক্লাস ফাইল কিন্তু কোনোভাবেই আমার এখানে তৈরি হচ্ছে না। তার মানে আমাদের এই এরারটাকে ফার্স্টে আমাকে জাভা প্রোগ্রামের মধ্যে আমাকে ফিক্স করতে হবে যে কোথায় এরারটা আছে। তারপর সেটাকে আমাকে সাকসেসফুলি কম্পাইল করতে হবে। আর আফটার কম্পাইলেশন দেন আমরা প্রোগ্রামটাকে রান করব। তো রান করার পর আমি প্রোগ্রামের মধ্যে রান করার পর আমি দেখতে পাবো যে হ্যাঁ, আমার প্রোগ্রামটা এখন কারেক্টলি রান করছে, কারণ আমি এরারগুলোকে সব কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, বা আমি এগুলোকে ট্যাকেল করেছি, বা আমি এগুলোকে ফিক্স করেছি। তো আমরা কমন যে টাইপের সিনট্যাক্স এরার বা কম্পাইল টাইম এরার সম্বন্ধে যেটা আমরা সব থেকে যেগুলো আমরা সম্বন্ধে জানি, যেমন ধরো তুমি একটা প্রোগ্রামে হয়তো কোনো একটা লাইন শেষ করার পর জাভাতে আমাকে তো সেমিক্লোন দিতে হয়। তো আমি হয়তো কোনো একটা লাইনকে শেষ করার পর হয়তো আমি কোনো সেমিক্লোন দিলাম না, তার জন্য আমাদের কম্পাইল টাইম এরার আসতে পারে। তো আমার কি টাইপের কম্পাইল টাইম এরার হয়, মানে মোস্ট কমন প্রবলেম যেটা আমাদের প্রোগ্রামিং এ থাকে, মানে ডিউ টু দ্য কম্পাইল টাইম এরার বা যেটা আমরা সিনট্যাক্স এরার বলি, নাম্বার ওয়ান হচ্ছে মিসিং সেমিক্লোন। মিসিং সেমিক্লোনস, এটা ওয়ান কাইন্ড অফ কম্পাইল টাইম এরার। বা হয়তো আমার তো ডিফারেন্ট ব্র্যাকেট নিয়ে কাজ করতে হয় জাভা প্রোগ্রামে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পরে আমাকে ব্র্যাকেট স্টার্ট করতে হয়, কার্লি ব্রেসেস, আমাকে ক্লাস শুরু করতে গেলে আমাকে ব্র্যাকেট স্টার্ট করতে হয়। এই ব্র্যাকেট যদি তোমার মিসম্যাচ হয়ে যায়, যে আমি হয়তো তিনটে ব্র্যাকেট স্টার্ট করেছি আর দুটো ব্র্যাকেট হয়তো আমি হয়তো ক্লোজ করেছি, দ্যাট ইজ দ্য মিসম্যাচ অফ ব্র্যাকেট। এই মিসম্যাচ অফ ব্র্যাকেটের জন্য আমাদের কোনো কম্পাইল টাইম এরার আসতে পারে। মিসম্যাচ অফ ব্র্যাকেটস, সেটা আমার ক্লাস ডিফাইন করার সময় হতে পারে, সেটা আমার মেথড ডিফাইন করার সময় হতে পারে, যা খুশি হতে পারে। আবার ধরে নাও আমাদের জাভা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে কাজ করতে হয়। ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড আছে, আমরা সেটা পড়েছি। বা কিছু আমাকে আইডেন্টিফায়ার নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি আইডেন্টিফায়ার বা কিওয়ার্ডগুলোকে যদি আমি মিসস্পেলিং করি, বা যদি স্পেলিংটা যদি আমরা ভুল লিখি, হয়তো ফরের জায়গায় ফর একটা কিওয়ার্ড, ফর লিখতে যদি আমি ফার দিয়ে কোনো লুপ চালাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কম্পাইল টাইম এরর আমাকে জেনারেট করবে। আমার তো কিওয়ার্ডটার নাম হচ্ছে ফর, আমি কেন তোমার ভুল করে লিখেছি হয়তো এফ এ আর, ফার। তাহলে ইজ মিসস্পেলিং অফ কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার,
তার জন্য আমাদের কম্পাইল টাইম এরর আসতে পারে। আইডেন্টিফায়ার্স, আমি হয়তো কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার না করে তাকে হয়তো আমরা ইউজ করতে যাচ্ছি, দ্যাট ইজ আ ইউজ অফ আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল। আমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার না করে আমি তাকে ইউজ করতে যাচ্ছি, ইউজ অফ আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল। এর জন্য আমাদের কম্পাইল টাইম এরর আসতে পারে বা সিনট্যাক্স এরর আসতে পারে। আবার ধরে নাও তুমি ডাবল কোট হয়তো তুমি স্টার্ট করেছো কোনো স্ট্রিং কে ডিফাইন করার সময়, যখন স্ট্রিং কে ডিফাইন করতে গেলে আমাদের ডাবল কোট ইউজ করতে হয়। তো আমি স্ট্রিংটাকে দিয়ে আমি ইনিশিয়ালাইজ করার সময় আমি ডাবল কোটটা শুরু করেছি কিন্তু আর শেষ করিনি, দ্যাট ইজ আ মিসিং ডাবল কোটস। তার জন্য আমাদের সিনট্যাক্স এরর বা কম্পাইল টাইম এরর আসতে পারে, মিসিং অফ ডাবল কোটস। এছাড়া আরো ডিফারেন্ট টাইপের আমাদের কম্পাইল মানে ডিফারেন্ট রিজনের জন্য কিন্তু কম্পাইল টাইম এরর আসতে পারে। যেমন তুমি ধরে নাও হয়তো একটা ইনকম্প্যাটেবল টাইপ অফ অ্যাসাইনমেন্ট করছো, হয়তো তোমার ধরো একটা ইন টাইপের ভেরিয়েবল আছে, একটা তোমার ধরো হয়তো স্ট্রিং টাইপের ভেরিয়েবল আছে। তুমি হয়তো ইন টাইপের ভেরিয়েবলের সাথে তুমি হয়তো স্ট্রিংটাকে তুমি অ্যাসাইন করার চেষ্টা করছো, দ্যাট ইজ আ ইনকম্প্যাটেবল টাইপ অফ অ্যাসাইনমেন্ট বলা হয় এটাকে, ইনকম্প্যাটেবল টাইপ অফ টাইপ ইন অ্যাসাইনমেন্ট বা ইনিশিয়ালাইজেশন। তুমি হয়তো ইনিশিয়ালাইজ করছো, তুমি এটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে তুমি কোনো স্ট্রিংকে তুমি ইনিশিয়ালাইজ করছো, এটা তো পসিবল নয়। কোনো স্ট্রিং টাইপের ভ্যালু তোমার এটা ইন্টের মধ্যে কেমন করে থাকবে, থাকতে পারবে না। দ্যাট ইজ আ ইনকম্প্যাটেবল টাইপ অফ টাইপ ইন অ্যাসাইনমেন্ট অর ইনিশিয়ালাইজেশন, অর ইনিশিয়ালাইজেশন। এরকম ডিফারেন্ট রিজন আছে আমাদের কম্পাইল টাইম এরর জেনারেট করার জন্য। আবার ধরে নাও আমরা হয়তো কোনো কোনো সময় কোনো কন্ডিশন হয়তো চেক করছি যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুর সঙ্গে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা সমান কিনা বা ইকুয়াল কিনা, তো সেখানে হয়তো আমরা ডাবল ইকুয়ালস টু ব্যবহার না করে আমি হয়তো সিঙ্গেল ইকুয়ালস টু ব্যবহার করে দিয়েছি। তাহলে ইউজ অফ সিঙ্গেল ইকুয়ালস টু ইন প্লেস অফ ডাবল ইকুয়ালস টু, ইন প্লেস অফ ডাবল ইকুয়ালস টু। তো সিঙ্গেল ইকুয়ালস টুকে তোমার বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডাবল ইকুয়ালস টুকে আমরা বলি কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর। তো এছাড়া কিন্তু আরো অনেক রিজন আছে অ্যান্ড সো অন, আরো রিজন আছে যার জন্য কিন্তু আমাদের কম্পাইল টাইম এরর জেনারেট হতে পারে। ওকে, এবার এবার ধরে নাও যদি আমরা প্রপারলি যদি তোমার হ্যান্ডেল না করি এই কম্পাইল টাইম এরর গুলোকে, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা বা আমার জাভা ফাইলটা কোনোভাবেই আমার ডট ক্লাস ফাইলে কনভার্ট হবে না। আর যদি তোমার ডট ক্লাস ফাইল যদি তোমার তৈরি না হয়, তাহলে জেভিএম তাকে নিয়ে কাজ করতে পারবে না, আমার প্রোগ্রামটা এক্সিকিউটও হবে না, রানও হবে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কম্পাইল টাইম এরর। আমি কিন্তু আর প্রোগ্রামে কোনো কিছু দেখালাম না, খুব সিম্পল যদি একটা এক্সাম্পল দেখা, আমরা তো জেনারেলি ফেস করি কম্পাইল টাইম এরর, কিন্তু আমরা ফেস করি আমাদের প্রোগ্রাম লিখতে গিয়ে, জাভা প্রোগ্রাম লিখতে গিয়ে আমরা জেনারেলি এটা ফেস করি কম্পাইল টাইম এররের কনসেপ্ট। ওকে, এবার ধরে নাও আমি যদি কম্পাইল টাইম এররের যদি সিম্পল একটা ডেমনস্ট্রেশন দেখাই, যে এইগুলোর মধ্যে থেকে কোনো একটা মিসিং সেমিক্লোন বা কিছু একটা করে তোমাকে দেখালাম হয়তো যেটা কম্পাইল টাইম এরর, তার জন্য আমাকে কি একটা আমাকে শো করে সেটা আমরা দেখবো। একটা সিম্পল একটা কোড দেখবো, সিম্পল একটা কোড, যে কোডে ধরে নেওয়া যাক আমি একটা ক্লাসকে ডিফাইন করেছি, ক্লাসটার নাম হচ্ছে এরর, যে ক্লাসটা মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, স্ট্রিং args, স্ট্রিং args, ব্র্যাকেটটা আমি শুরু করেছি। আমি এখানে ধরা লিখছি এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, প্রিন্টএলএন। দেন আমি সেখানে হয়তো একটা কোনো মেসেজকে ডিসপ্লে করেছি, সাপোজ হ্যালো জাভা, হ্যালো জাভা। তাহলে স্ট্রিংকে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, তো আমি এখানে চাইলে তোমার ডবল কোটটা যদি একটা শেষ না করি, তার জন্য তো আমাদের আসতে পারে, কিন্তু আমি এখানে কোনো সেমিক্লোনটা দিলাম না, না দিয়ে মেনটাকে শেষ করে দিলাম, ক্লাসটাকে শেষ করে দিলাম। আমি এবার কোডটাকে ধরে নাও আমি এবার জাভা কম্পাইলারকে দিয়ে আমি কোডটাকে এবার কম্পাইল করাচ্ছি। যখনই কম্পাইল করাচ্ছি তখন কিন্তু আমার স্ক্রিনে, কম্পাইল করার পর আমার স্ক্রিনে কিন্তু এই মেসেজটা ডিসপ্লে হবে, আমাকে দেখাবে এরকম ভাবে দেখাবে যে এরর এরর 1 ডট জাভা। তাহলে আমার ফাইলটার এরর 1, আমি এখানে ফাইলটা ক্লাসের নামটা তাহলে এরর 1 করে দিই, এরর 1 ডট জাভা। আমার ক্লাসের নামটা, ক্লাসের নামের সঙ্গে তো ফাইল নেমটা সেম হয় জাভাতে, তাহলে এরর 1 ডট জাভা কোলন দিয়ে আমাকে দেখাচ্ছে এটা কত নাম্বার লাইন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাইন, লাইনটা হচ্ছে তোমার 3 কোলন, যে আমাকে দেখাচ্ছে সেমিক্লোন এক্সপেক্টেড, এটা আমাকে দেখায়, তাই না? এটা আমাকে দেখায় সেমিক্লোন এক্সপেক্টেড।
কারণ আমার তো প্রোগ্রাম মানেই তো তোমার ডিফারেন্ট, তার মধ্যে তোমার ডিফারেন্ট টোকেন থাকে না। আমরা তো পড়েছি কম্পাইলার ডিজাইনের টোকেন কাকে বলা হয়। একটা প্রোগ্রাম থেকে আমরা টোকেনগুলোকে আইডেন্টিফাই করেছি, তাই না? সেখানে ডিফারেন্ট টাইপের টোকেন তোমরা পড়েছো, ডিফারেন্ট টাইপের টোকেন। ওকে, তো এখানে তোমার দেখো, এটা তোমাকে দেখাচ্ছে আমাকে সেমিক্লোন এক্সপেক্টেড। এবার তোমাকে তারপর দেখাচ্ছে কোথায় তুমি এটা দাওনি সেমিক্লোনটা, তখন তোমাকে বলছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো জাভা। তোমাকে যদি এইভাবে তোমাকে দেখায় এরারটা, মানে সেই সব এটা আমরা দেখেছি বা আমরা ফেস করেছি, হ্যালো জাভা ব্র্যাকেটটা শেষ করে তোমাকে এখানে, এখানে তোমার একটা এই সিম্বল থাকে, তোমাকে দেখায় এখানে ওয়ান এরর। দেখো এইভাবে কিন্তু আমাকে মেসেজটা দেখায় যদি কোনো সিনট্যাক্স এরর থাকে আমার প্রোগ্রামে। ওকে, তার মানে আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট লাইনে যাব। অ্যাপ্রোপ্রিয়েট লাইনে গিয়ে আমরা টু কারেক্ট দ্য এরার্স অ্যান্ড রিকম্পাইল দ্য প্রোগ্রাম। ওকে, আবার অনেক সময় দেখবে একটা সিঙ্গেল এরর মে বি দ্য সোর্স অফ মাল্টিপল এরার্স লেটার ইন দ্য কম্পাইলেশন। ওকে, তাহলে আমার হয়তো আমি একটা এররের জন্য কিন্তু আমাকে মাল্টিপল এরার শো করতে পারে, সেটাও কিন্তু পসিবল জাভাতে, কিন্তু শুধু জাভাতে নয়, আমাদের সিতেও সেটা পসিবল। আর মোস্ট অফ দ্য কম্পাইল টাইম এরার্স আর ডিউ টু দ্য টাইপিং মিস্টেক বা টিপোগ্রাফিক্যাল এরার্স বলা হয়। আর এই টিপোগ্রাফিক্যাল এরার্স কিন্তু তোমার হার্ড টু ফাইন্ড। তাহলে আমাকে প্রত্যেকটা কোড আমাকে চেক করতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড, ইভেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তবে কিন্তু আমরা কম্পাইল টাইম এরারটাকে আমরা খুঁজে পাবো বা আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আর এই যে তোমার যে এরার বলছি, যদি এই এরারটা যদি আমি একটু যদি কনসেপচুয়ালি যদি এবার যাওয়ার চেষ্টা করি, এই এরারটা যদি আমরা একটা ক্লাস হায়ারার্কি দেখি, যে এরারটা কোন ক্লাসের মধ্যে, কোন ক্লাসের সাব ক্লাস, এখানে ক্লাসে যদি একটা হায়ারার্কি দেখি, সেটা কিন্তু এখন, এখন সেটা আমি মানে জাস্ট আমি এখানে বলার চেষ্টা করছি। এটা কনসেপ্টটা আমরা কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো ডিটেলস। তাই যদি আমরা ক্লাস হায়ারার্কি দেখি, আমার মেন যে ক্লাসটা সেটা হচ্ছে জাভা ডট ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ প্যাকেজ যেটা, ডট অবজেক্ট। অবজেক্ট কিন্তু সবারই বেস ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস, তার আন্ডারে আছে জাভা ডট ল্যাং, এটা জাস্ট মনে রাখবে হায়ারার্কিটা, ল্যাং ডট থ্রোয়েবল। এই থ্রোয়েবলের কনসেপ্ট আমরা এই এক্সেপশন হ্যান্ডলিং এ আমরা পড়বো, থ্রোয়েবল। জাভা ডট ল্যাং ডট থ্রোয়েবল এর আন্ডারে তোমার পড়ছে জাভা ডট ল্যাং ডট এরর, এটা একটা ক্লাস। আর এর আন্ডারে পড়ে তোমার আরেকটা ক্লাস, এই জাভা ডট ল্যাং ডট থ্রোয়েবল আন্ডারে পড়ে তোমার আরেকটা ক্লাস, এই ক্লাসের নাম হচ্ছে জাভা ডট ল্যাং ডট এক্সেপশন। এই দুটোকে ভালো করে মনে রাখবে যে এরর আর এক্সেপশন ক্লাসটা কার মধ্যে বিলং করে, তার ক্লাসের হায়ারার্কিটা কি। আমার আমার বেস ক্লাসটা হচ্ছে জাভা ডট ল্যাং ডট অবজেক্ট, তার আন্ডারে তোমার আছে জাভা ডট ল্যাং ডট থ্রোয়েবল, তার আন্ডারে তোমার আছে জাভা ডট ল্যাং ডট এরর, আর আরেকটা হচ্ছে জাভা ডট ল্যাং ডট এক্সেপশন। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস হায়ারার্কি, যে আমার এররে তোমার কি ক্লাস আছে। ওকে, এবার তোমার গেল কম্পাইল টাইম এরার সম্বন্ধে। আমরা এই এরার গুলোকে কিন্তু আমরা কোনোভাবেই মানে হ্যান্ডেল করতে পারি না। আমার এক্সেপশন গুলোকে তোমার হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি কিছু ব্লক ইউজ করা হয় বা কিছু মেকানিজম ইউজ করা হয়, যেমন ট্রাই ক্যাচ মেকানিজম বা ট্রাই ক্যাচ ব্লক। কিন্তু ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা কিন্তু কোনো টেকনিক্যালি আমরা কিন্তু কোনো এরাকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি না। ওকে, আর এক্সেপশনকে কিন্তু আমি অবশ্যই আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি, কারণ আমার এক্সেপশন হ্যান্ডলিং এর মেন পার্টই হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। আর আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করি যাতে করে আমি আমার প্রোগ্রামের যে স্টেবিলিটিটাকে আমরা কিন্তু মেনটেন করতে পারি, তার জন্য কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলিং আমরা করি। এবার চলে আসবো আমরা রান টাইম এরারের কনসেপ্টে, আমাদের সেকেন্ড টাইপের যে এরার, দ্যাট ইজ আ রান টাইম এরার্স। রান টাইম এরার সম্বন্ধে আমরা একটু চলে যাব এই মানে এক্সেপশন হ্যান্ডলিং এর কনটেক্সটে, তারপরে হোয়াট ইজ এক্সেপশন আমরা ডিসকাশন করব। ওকে, রান টাইম এরার, আমি কিন্তু এখানে কিন্তু কোনো টাইপস অফ এরার তোমাকে পড়বো মানে বলা বলা মানে বলছি বলে কিন্তু মানে পড়াচ্ছি না, কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি যে কম্পাইল টাইম এরার, রান টাইম এরারটা
থেকে আমরা এক্সেপশনের কনসেপ্টে ঢুকবো বলে আমি তোমাকে বেসিকগুলো একবার করে রিকল করার চেষ্টা করছি, দেন আমরা এক্সেপশনে ঢুকবো। মানে অ্যাকচুয়ালি আমাকে সোর্সটাকে আমি ফাইন্ড করার চেষ্টা করছি, বা রুটটাকে আমরা ফাইন্ড করার চেষ্টা করছি। তো obviously runtime error is an error that occurs while the program is executing. আমার প্রোগ্রাম সাকসেসফুলি কম্পাইলেশন হয়ে গেছে, কিন্তু আমার প্রোগ্রামটা ডিউরিং এক্সিকিউশন আমাকে একটা এরার শো করছে। তো দ্যাট টাইপ অফ এরার ইজ নোন অ্যাজ রান টাইম এরার্স। আর এই এরারগুলো কিন্তু এই রান টাইম এরারগুলোকে ডিটেক্ট করে ডিটেক্টেড বাই জাভা ভার্চুয়াল মেশিন JVM during program execution. Compile time error detected by compiler, but runtime error detected by JVM during program execution. এটা কিন্তু আমাদের JVM ডিটেক্ট করে। ওকে, তাহলে আমার আফটার সাকসেসফুল কম্পাইলেশন অফ দ্য প্রোগ্রাম, আমার ডিউরিং এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম আমার কিন্তু যে এরারটা জেনারেট হচ্ছে, তো দ্যাট টাইপ অফ এরার নোন অ্যাজ রান টাইম এরার। তো আমরা এই রান টাইম এরারটা ইউজুয়ালি অকার করে ডিউ টু ইনভ্যালিড অপারেশন অর আনএক্সপেক্টেড ইনপুট। তার জন্য কিন্তু আমার এই টাইপের এরারটা কিন্তু বেসিক্যালি অকার করে। ওকে, অকার ডিউ টু ইনভ্যালিড অপারেশন। খুব সিম্পলি যদি তোমাকে একটা ইনভ্যালিড অপারেশনের কথা বলি, না ধরে নাও আমার একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে আমি 10 রেখেছি, আর বি একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে আমি 0 রেখেছি। আমি এখন একটা অপারেশন করছি সি ইজ ইকুয়াল টু এ বাই বি। তো আমাদের জাভাতে বা প্রোগ্রামিং এর কনটেক্সটে এই ধরনের অপারেশনকে বলা হয় ইনভ্যালিড অপারেশন। তো আমার দেখো আমার এখানে ইনপুটটা কিন্তু আনএক্সপেক্টেড, যে একটা ভেরিয়েবলের ভ্যালু তোমার 0 তো হতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমি একটা ভ্যালুকে 0 দিয়ে ডিভাইড করা মানে কিন্তু এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার আমাকে শো করবে আমার প্রোগ্রামটা। দ্যাট ইজ আ ইনভ্যালিড অপারেশন। ওকে, তাহলে ইনভ্যালিড অপারেশন অর আনএক্সপেক্টেড ইনপুট, তাহলে আমার ইনভ্যালিড অপারেশন কিন্তু অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ইনপুটের জন্য কিন্তু এটা হয়, আনএক্সপেক্টেড ইনপুট। ওকে, আর এগুলোকে আমরা যদি আমি প্রপারলি যদি হ্যান্ডেল করতে না পারি রান টাইম এরারকে, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে অ্যাব্রাপ্টলি, মানে হঠাৎ করে হয়তো আমার প্রোগ্রামটা টার্মিনেট করে যাবে। মানে আমার কাছে ধরে নাও কিছু স্টেটমেন্ট রয়েছে, আমার ধরুন এখানে তোমার 10টা স্টেটমেন্ট রয়েছে, আমার হয়তো এই দুটো স্টেটমেন্টে হয়তো তোমার ধরে নাও হয়তো রান টাইম এরার আসার চান্সেস আছে। আমি কি চাইবো যে আমার এই দুটো স্টেটমেন্ট তোমার এক্সিকিউট না করুক, আমার বাকিগুলো এক্সিকিউট করে যাক, এটা তো আমরা এক্সপেক্ট করবো আমরা। কিন্তু যদি তুমি হ্যান্ডেল না করো প্রপারলি তোমার রান টাইম এরারকে, তাহলে তোমার কিন্তু পুরো প্রোগ্রামটাই কিন্তু তোমার কোনোভাবেই রান করবে না, তুমি কোনো আউটপুটই পাবে না। কিন্তু আমরা চাইছি যে আমার যে দুটো লাইন থেকে এক্সেপশন আসতে পারে বা রান টাইম এরার আসতে পারে, আমি সেই দুটো লাইনের এগেনস্টে আমি হয়তো এক্সেপশন হ্যান্ডলিং করছি, বা তাকে হয়তো ট্রাই ক্যাচ ব্লক দিয়ে হয়তো তাকে আমরা হ্যান্ডেল করছি, যাতে করে আমার বাকি যে মানে স্টেটমেন্ট গুলো আছে তার রেসপেক্টে যেন আমি আউটপুটে যেন আমি পেতে পারি। ওকে, ডিফারেন্ট টাইপের রান টাইম এরার্স আমরা এখানে লিস্টিং আমি দেখাবো। তো আমার প্রোগ্রামটা হয়তো কম্পাইল করার পর আমাকে ডট ক্লাস ফাইল তৈরি করে দিয়েছে, কিন্তু আমার প্রোগ্রামটা কিন্তু রান করছে না প্রপারলি, আমাকে রং রেজাল্ট প্রডিউস করছে, হয়তো আমার প্রোগ্রামটা হয়তো তোমার টার্মিনেট করে যাচ্ছে, বা হয়তো স্ট্যাক ওভারফ্লো করে যাচ্ছে। তাহলে মোস্ট কমন রান টাইম এরার্স আর, ফার্স্ট হচ্ছে ডিভাইডিং অ্যান ইন্টিজার বাই 0। আমি তোমাকে বলছিলাম একটু আগে, এ এর মধ্যে 10 নিয়েছি, বি এর মধ্যে 0 নিয়েছি, সি ইজ ইকুয়াল টু এ বাই বি করেছি। তো দ্যাট ইজ আ ডিভাইডিং অ্যান ইন্টিজার বাই 0, এটাকে ডিভাইড বাই 0 এরার বলা হয়, দ্যাট ইজ আ রান টাইম এরার। সেকেন্ড হচ্ছে যে আমি ধরে নাও একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছি ইন্টিজার, সাপোজ তুমি ভাবো a অফ 10,
আর আমি যখন অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি তখন হয়তো তোমার ধরো এসওপি করছি, হয়তো একটা এমন ইন্ডেক্সের ভ্যালুকে আমি ডিসপ্লে করার চেষ্টা করছি A of 21। তো A of 21 ইন্ডেক্সটা তো আমার এক্সিস্টই করে না, আমার অ্যারে সাইজ তো 10। তাহলে অ্যাক্সেসিং অ্যান এলিমেন্ট দ্যাট ইজ আউট অফ বাউন্ড অফ অ্যান অ্যারে, এটা কিন্তু আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। আমার সাইজটা 10, আমি ম্যাক্সিমাম 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স আমি অ্যাক্সেস করতে পারি। আমি যখন 21 ইন্ডেক্স যখন আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, সেটা কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ওকে, আমি এখানে ছোট্ট করে লিখলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রান টাইম এরর, এটাকে আমি একটা রান টাইম এরর বলতে পারি, আউট অফ বাউন্ডস। আবার আমি ধরে নাও ট্রাই করছি একটা ভ্যালুকে অ্যারের মধ্যে স্টোর করব, কিন্তু আমার ভ্যালুটা হয়তো তোমার ধরো ক্যারেক্টার টাইপের, আর তাকে হয়তো আমি একটা ইন্টিজার অ্যারের মধ্যে স্টোর করার চেষ্টা করছি, পসিবল নয়। So trying to store a value into an array of an incompatible type, তার জন্য কিন্তু আমাদের রান টাইম এরর আসতে পারে। ওকে, দ্যাট ইজ আ ট্রাইং টু স্টোর আ ভ্যালু ইনটু an array of an incompatible type, incompatible টাইপ অর ক্লাস বলতে পারো, ইনকম্প্যাটেবল টাইপ অর ক্লাস। এটা আরেকটা টাইপের আমাদের রান টাইম এরর। নাম্বার 4, আমি হয়তো একটা অ্যারেকে ডিক্লেয়ার করার সময় অ্যারেকে ডিক্লেয়ার করার চেষ্টা করছি যে তার যখন সাইজটাকে যখন স্পেসিফাই করছি, অ্যারের সাইজটাকে আমি একটা নেগেটিভ সাইজ দিয়ে দিয়েছি, -10, ইন্টিজার int a of -10। এটাকে বলা হয় অ্যাটেম্পটিং টু ইউজ আ নেগেটিভ সাইজ ফর অ্যান অ্যারে। তাহলে নেগেটিভ সাইজ ফর অ্যান অ্যারে, সেটাও কিন্তু একটা নেগেটিভ সাইজ ফর অ্যান অ্যারে, এটাও কিন্তু হচ্ছে একটা রান টাইম এররের একটা এক্সাম্পল। আমার ধরে নাও আমি এটা ধরে নাও স্ট্রিং এর মধ্যে এটা কোনো স্ট্রিং কে ডিক্লেয়ার করেছি, সেই স্ট্রিং এর মধ্যে হয়তো আমি এমন কোনো ক্যারেক্টারকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি দ্যাট ইজ আউট অফ বাউন্ড। তাহলে অ্যাক্সেসিং আ ক্যারেক্টার, তোমার কিন্তু স্ট্রিং এর জন্য এটা হতে পারে, অ্যাক্সেসিং আ ক্যারেক্টার দ্যাট ইজ আউট অফ বাউন্ড অফ আ স্ট্রিং, আমরা স্ট্রিং পড়েছি জাভাতে। আবার এটা তোমার আরো ডিফারেন্ট টাইপের তোমার রান টাইম এরর আছে। তোমার যদি আমি তোমার থ্রেডের কনটেক্সটে কথা বলি, যে হয়তো আমি একটা থ্রেডকে হয়তো ইললিগালি হয়তো আমি তার স্টেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। হয়তো আমার থ্রেডটা এখন নিউ স্টেটে আছে, তাকে হয়তো আমি রানিং স্টেটে হয়তো ইললিগালি হয়তো আমি তার স্টেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রান টাইম এরর। ওকে, আমি সেটাকে লিখবো, এটাকে আমি জাস্ট এই পয়েন্টটাকে লেখার চেষ্টা করি। আমার যদি কোনো থ্রেড আমরা পড়িনি, ট্রাইং টু ইললিগালি চেঞ্জ ডাবল এল হয় ইলিগালি স্পেলিং এ, চেঞ্জ দা স্টেট অফ আ থ্রেড। একটা থ্রেড তোমার ডিফারেন্ট স্টেটে তোমার বিলং করে, তাদের তোমার থ্রেডের লাইফ সাইকেল আছে, সেটা আমরা দেখতে পাবো, পড়বো যখন থ্রেডের লাইফ সাইকেল। নিউ, তারপরে তোমার রেডি, ওকে, তারপরে তোমার ধরো রানিং, রানেবল, ওকে, এন্ড, ডিফারেন্ট টাইপের স্টেট আমরা দেখবো। যেমন তোমার প্রসেসের যেমন স্টেট থাকে, সেরকম তোমার তোমার থ্রেডেরও কিন্তু তোমার ডিফারেন্ট স্টেট আছে। এছাড়া মেনি মোর, আরো ডিফারেন্ট টাইপের রান টাইম এরর আছে, অ্যান্ড মেনি মোর। তার তো ক্লাস ডেফিনেশনটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি, যে আমার ক্লাসের যে ডেফিনেশন বলছি, ক্লাসের যে হায়ারার্কিটা, যে আমার এক্সেপশন ক্লাসটা মানে আমার রান টাইমের একটা আমি দেখে নিতে, আমরা এক্সেপশন দেখেছি, আমার পরে সেটা আসবো এক্সেপশনটা। ওকে, তো ডিফারেন্ট টাইপের আমাদের এক্সেপশন রয়েছে। এবার তুমি ভাবো যে আরেকটা টাইপের কজ হতে পারে রান টাইম এররের জন্য, যে ইউজিং আ নাল রেফারেন্স। এটা কিন্তু বেসিক্যালি স্ট্রিং এর জন্য এটা দেখা যায়, নাল রেফারেন্স। কিরকম নাল রেফারেন্স মানে হচ্ছে, ধরে নাও তুমি হয়তো এটা কোনো স্ট্রিং এর হয়তো str, তোমার একটা স্ট্রিং আছে, তার তুমি ধরে নাও হয়তো লেন্থ বের করেছো, str ডট লেন্থ বের করলে, বের করার পর হয়তো
তুমি ধরো না তোমার এসটিআর এর মধ্যে হয়তো কোনো কোনো স্ট্রিংই নেই, তোমার এসটিআর তোমার ধরো না নাল, কিন্তু তার সেই স্ট্রিংটা তুমি লেন্থ বের করতে চাইছো, তার মানে তুমি তো একটা নাল রেফারেন্স ব্যবহার করছো। ওকে, তাহলে এই টাইপের যে এটাও কিন্তু তোমার রান টাইম এরারের কিন্তু একটা কজ, যে এর জন্য কিন্তু রান টাইম এরার আমার আসতে পারে। অধুনা তো আমরা টাইপ কাস্টিং করছি, ইনভ্যালিড কোনো টাইপ কাস্টিং করছি, তো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রান টাইম এরার, ইনভ্যালিড টাইপ কাস্টিং, ইনভ্যালিড টাইপ কাস্টিং। আমি হয়তো কোনো এটা ইন্ট কোনো ভ্যালুকে হয়তো স্ট্রিং এ কনভার্ট করছি, ওকে, ইনভ্যালিড টাইপ কাস্টিং। ওকে, তো এই টাইপের ডিফারেন্ট টাইপের কিন্তু রান টাইম এরার আছে, ডিফারেন্ট টাইপের রান টাইম এরার আছে। তাহলে আমি রান টাইম এরার যদি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, তাহলে আমার কি আউটপুট দেখায় সেটা আমরা একটু দেখবো। তার থেকে আমি এবার মানে তোমার রিলেট করবো, এক্সেপশনের কনসেপ্টে আসবো এই রান টাইম এরার থেকে। তো তার আগে আমি রান টাইম এরার একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। রান টাইম, হোয়াট ইজ রান টাইম এরার? ধরো পাবলিক ক্লাস রান টাইম এরার এক্সাম্পল, মানে একটা ফাইলের নাম নিলাম, রান টাইম এরার এক্সাম্পল। তার মধ্যে আমার তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন তো আছেই, স্ট্রিং args, স্ট্রিং args। তার মধ্যে আমার ধরে নাও দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10, যেটা বলছিলাম তোমাকে, ইন্টিজার b ইজ ইকুয়াল টু 0, দুটো ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করেছি। আমি এখানে ধরো লিখছি হয়তো ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু a বাই b। আমি এখন ধরে নাও এসওপি করেছি রেজাল্টটাকে, যে রেজাল্ট ইকুয়ালস টু ডবল কোট প্লাস রেজাল্ট, দিয়ে আমি মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম। তাহলে আমার কিন্তু এখানে রান টাইম এরা কিন্তু অকার করেছে। কোনটা রান টাইম এরার? না, এই যে লাইনটা লিখেছি, এই লাইনটা লেখার জন্য কিন্তু আমার রান টাইম এরার কিন্তু এখানে অকার করেছে। এটা হচ্ছে রান টাইম এরার্স। এবার তোমাকে, তুমি যখন এটা যখন তখন তুমি কম্পাইল করলে, তোমার কম্পাইল কিন্তু হয়ে যাবে, সাকসেসফুল কম্পাইলেশন হয়ে যাবে। এবার তুমি যখন রান করাবে কম্পাইলেশন হওয়ার পর, রান টাইমই তোমার তো রান টাইমের একটা জেনারেট হয়, তখন তোমার দেখাবে এক্সেপশন ইন, এক্সেপশন ইন থ্রেড মেন। আমরা কিন্তু ইউজ করি, আমাদের জাভা প্রোগ্রামে কিন্তু মেন একটা থ্রেড, আমরা কিন্তু বাই ডিফল্ট কিন্তু মেন থ্রেডটাকে আমরা ব্যবহার করি। মেন থ্রেড মেন, তোমাকে এইভাবে দেখাবে মেসেজটা, দিয়ে তারপর তোমাকে দেখাবে জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন। এটা আমরা এখন বুঝবো না, আমরা যখন এক্সেপশন যখন পড়বো, তখন তার ডিফারেন্ট টাইপের যে এক্সেপশন, তোমার তার টাইপ টাইপ অফ এক্সেপশন যখন আমরা পড়বো, তো ডিফারেন্ট টাইপের তোমার এক্সেপশন হয়, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যাড ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ওকে, এসকিউএল এক্সেপশন বা আইও এক্সেপশন, ডিফারেন্ট টাইপের কিন্তু এক্সেপশন আছে। অ্যারিথমেটিক এক্সেপশন, জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, দি কোলন দিয়ে তোমাকে দেখাবে ডিভাইড বাই 0। এক্স্যাক্টলি কিন্তু এরকম তোমাকে এরার শো করবে ডিউরিং রান টাইম। তাহলে তুমি যদি যদি তোমাকে হ্যান্ডেল করতে হয় রান টাইম এরারকে, তখন তোমাকে অবভিয়াসলি ব্যবহার করতে হবে ট্রাই ক্যাচ ব্লক, যাতে করে আমরা প্রোগ্রামটাকে ক্র্যাশ করা থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। ট্রাই ক্যাচ ব্লক যদি আমি ইউজ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার কোনো রান টাইম এরার থাকবে না, তখন কিন্তু আমার প্রোগ্রামটা তোমার রান করবে, রান করে কিন্তু আমাকে একটা এক্সপেক্টেড আউটপুট আমাকে প্রোভাইড করবে, আমি জানতে পেরে যাবো আমরা যে আমার কি কারণের জন্য আমার এরারটা আসছে। তাহলে রান টাইম এরার ডিটেক্টেড বাই জেভিএম, বাট কম্পাইল টাইম এরার ডিটেক্টেড বাই কম্পাইলার। আর যাকে আমি কম্পাইল টাইম এরার বলছি, তার টাইপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিনট্যাক্স এরার বা সিমেন্টিক এরার। আর রান টাইম এটা কিন্তু টাইপ অফ লজিক্যাল অর এক্সেপশনাল কন্ডিশনের জন্য আমার রান টাইম এরারটা আসতে পারে। ওকে, আমাকে কম্পাইল টাইম এরারটাকে আমাকে মাস্ট বি ফিক্সড বিফোর এক্সিকিউশন, এক্সিকিউশন আগে কিন্তু তাকে আমাকে ফিক্স করতে হবে। আর আমি রান টাইম এটাকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি বাই ইউজিং ট্রাই ক্যাচ ব্লক।
ট্রাই ক্যাচ ব্লক। ওকে, এবার আমরা এই দুরকম টাইপের মানে এরারের কনসেপ্ট দেখে নেওয়ার পর আমি এবার আসবো এক্সেপশনের কনসেপ্টে। এবার আমরা আসবো এক্সেপশনের কনসেপ্ট। আমরা এখন ধরে এরার পড়ছিলাম, এবার চলে আসবো এক্সেপশনের কনসেপ্টে, যে হোয়াট ইজ এক্সেপশন। জাভাতে আমরা এক্সেপশন বলতে আমরা কি বুঝি সেই কনসেপ্টে আসবো। যে এক্সেপশনের কনসেপ্টটা আমরা এতক্ষণ ধরে রান টাইম এরার নিয়ে মানে পড়ছিলাম, তো সেই রান টাইম এরারটাই কিন্তু অ্যাকচুয়ালি জাভাতে বলা হয় এক্সেপশন। ওকে, রান টাইম এরার গুলোই হচ্ছে আমার এক্সেপশন। তাহলে আমরা একটু জাভার মতো করে এক্সেপশনের কনসেপ্টটাকে একটু বলার চেষ্টা করব, যে এক্সেপশন হচ্ছে একটা কন্ডিশন দ্যাট ইজ কজড বাই আ রান টাইম এরার ইন দ্য প্রোগ্রাম। ওকে, তাহলে আমরা একটা ডাবল কোট দিয়ে একটা ডেফিনেশনও লেখার চেষ্টা করি, যে অ্যান exception is a condition, এটা একটা কন্ডিশন that is caused by runtime error in a program। তাহলে তোমার প্রোগ্রামে যদি রান টাইম এরার থাকে, তার জন্যই কিনা তোমার প্রোগ্রামে এক্সেপশন আসতে পারে। তো আমি এক কথায় বলতে পারি যে আমার রান টাইম এরারগুলোই তো মানে আমার এক্সেপশন, এক কথায় বলতে পারি। যখন জাভা ইন্টারপ্রিটার যখন কোন একটা এরারকে ধরে নাও এনকাউন্টার করলো, সাপোজ ধরে নাও ডিভাইডিং অ্যান ইন্টিজার বাই 0, তখন কিন্তু জাভা ইন্টারপ্রিটার তোমার সঙ্গে সঙ্গে একটা এক্সেপশন, একটা অবজেক্ট তৈরি করবে। আর সেই অবজেক্টটাকে তৈরি করার পর সে সঙ্গে সঙ্গে সেই অবজেক্টটাকে তোমার থ্রো করে বলবে, ইনফর্ম করবে আমাদেরকে যে দ্যাট অ্যান এরার হ্যাজ অকার্ড। আর যদি তুমি ওই এক্সেপশন অবজেক্টটাকে যদি প্রপারলি তুমি কট করতে না পারো, যদি ক্যাচ করতে না পারো, বা যদি হ্যান্ডেল করতে না পারো, তখন তোমাকে ইন্টারপ্রিটার তখন তোমাকে একটা এরার মেসেজ তোমাকে ডিসপ্লে করবে। তোমার অ্যাজ আউটপুটে তোমাকে একটা এরার মেসেজ তোমার ডিসপ্লে করবে, আর তোমার প্রোগ্রামটা টার্মিনেট করে যাবে অ্যাব্রাপ্টলি। আর যদি আমি চাই যে আমার প্রোগ্রামটা কন্টিনিউ হোক, আমার রিমেনিং কোডগুলো সাকসেসফুলি এক্সিকিউশন হোক, তখন আমাকে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমার ওই এক্সেপশনের যে অবজেক্টটাকে থ্রো করেছে আমার ইন্টারপ্রিটার, তাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। আমাকে তার এগেনস্টে আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজকে আমাকে ডিসপ্লে করতে হবে, আমাকে কোনো কারেক্টিভ অ্যাকশন আমাকে নিতে হবে। এই টাস্কটাকেই বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। আমরা এক্সেপশন হ্যান্ডলিং তোমার ডিফারেন্ট মেকানিজম আছে, সেটা আমরা আসবো আস্তে আস্তে। তো তাহলে আমরা আবার বলতে পারি যে এক্সেপশন হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এক্সেপশন হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ইন আ প্রোগ্রাম। ওকে, তো আমরা অনেক ডেফিনেশন আমরা লিখতে পারি এক্সেপশন সম্বন্ধে। আমি আবার এটাও বলতে পারি যে এক্সেপশন হচ্ছে একটা ইভেন্ট, যে ইভেন্টটা আমার অকার করে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। আর যে এক্সেপশনের জন্য আমার নর্মাল ফ্লো অফ এক্সিকিউশন, আমার নর্মাল ফ্লো অফ ইনস্ট্রাকশনের যে এক্সিকিউশনটা কিন্তু তোমার ইন্টারাপ্টেড হয়, তাকে আমরা বলতে পারি এক্সেপশন। তাহলে আমার সিম্পল এক্সেপশন মানেই হচ্ছে, তার এক্সাম্পল হচ্ছে ইন্টিজার a is equal to 10, ইন্টিজার b is equal to 0, ইন্টিজার c equals to a by b. That means exception occurs. Exception occurs. এখানে কিন্তু আমার এক্সেপশন অকার করেছে। তো এই টাইপের যে এক্সেপশন তাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সেপশন। আমি কোনো দেখো অ্যারিথমেটিক অপারেশন করার সময় আমি একটা এক্সেপশন পেয়েছি, দ্যাট ইজ অ্যারিথমেটিক এক্সেপশন। এবার এক্সেপশন কেন অকার করে না, এক্সেপশন মানে হোয়াই এক্সেপশন অকার, হোয়াই এক্সেপশন অকার, কেন এক্সেপশন অকার করে, তার কিছু রিজন আছে। আমরা তো এক্সেপশন তোমার ডিফারেন্ট তো আমরা রিজন দেখতে পেয়েছি, সেগুলো তো আছেই অবশ্যই। যে এক্সেপশন ক্যান অকার ডিউ টু ইনভ্যালিড ইউজার ইনপুট, ইনভ্যালিড ইউজার ইনপুটের জন্য আমার এক্সেপশন অকার করে।
আমার হয়তো তুমি এটা কোনো ফাইলকে অ্যাক্সেস করার চেষ্টা করছো তোমার জাভা প্রোগ্রাম দিয়ে, সেই ফাইলটা হয়তো তোমার মানে নেই, আলটিমেট নেই ফাইলটা, ফাইল নট ফাউন্ড, তার জন্য আমার এক্সেপশন অকার করতে পারে। তুমি হয়তো তোমার কোনো নেটওয়ার্ক প্রোগ্রামিং করছো, তোমার নেটওয়ার্কটা হয়তো ফেলিওর হয়ে গেছে, তার জন্য তোমার এক্সেপশন অকার করতে পারে, নেটওয়ার্ক ফেলিওর। ওকে, ডিভাইডিং বাই জিরো তো আছেই। অ্যারে ইন্ডেক্স আমি হয়তো অ্যাক্সেস করছি কোনো ইনভ্যালিড কোনো অ্যারে ইন্ডেক্স, মানে আমার আগের যে কজগুলো ছিল সেই কজগুলো আমার সবই আছে, তার সঙ্গে আমি আরো কিছু কজ এখানে অ্যাড করলাম যে আমার এই সমস্ত কারণের জন্য কিন্তু এক্সেপশন হ্যান্ডলিংটা, আমার এক্সেপশন তোমার অকার করতে পারে। আর তার যে আমার এক্সেপশনের যে তোমার হায়ারকিটা কিন্তু অলরেডি কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, ক্লাসের যে হায়ারকি কিন্তু তোকে আগেই বলেছি যে না, জাভা ডট ল্যাং ডট অবজেক্ট, তার আন্ডারে তোমার আছে ল্যাং ডট থ্রোয়েবল, তার আন্ডারে তোমার পড়ছে জাভা ডট ল্যাং ডট এরার, আর পড়ছে জাভা ডট ল্যাং ডট এক্সেপশন। ওকে, এবার এই এক্সেপশনের আন্ডারে তোমার কিন্তু আরো তোমার টাইপ আছে, যেমন ধরে নাও এর আন্ডারে তোমার পরে আবার আইও এক্সেপশন, তার টাইপগুলো আমরা পরে জানবো, আমরা আমরা আজকে পড়বো তার টাইপগুলো। আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, তুমি হয়তো কোনো ডেটাবেস কানেক্টিভিটি করছো জাভার সাথে এসকিউএল এর হয়তো বা ওরাকেলের, তখন তার জন্য কিন্তু তোমার এসকিউএল এক্সেপশন কিন্তু আসতে পারে। ওকে, আর তোমার আছে রান টাইম এক্সেপশন। রান টাইম এক্সেপশন, এই রান টাইম এক্সেপশন আন্ডার কিন্তু আবার আরো ডিফারেন্ট টাইপের ক্লাস আছে, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ এক্সেপশন, সেটা কিন্তু আমি এখানে লিখছি না। ওকে, তাই সেটা আমি কিন্তু এখানে লিখছি না। তো মানে এটা হচ্ছে আমাদের হোয়াট ইজ এক্সেপশন, তাকে আমরা এক্সেপশন বলছি। তাহলে আলটিমেট আমার এক্সেপশনটা হচ্ছে তার মেন কজটাই হচ্ছে কিন্তু রান টাইম এরার আমার প্রোগ্রামে, তার জন্য কিন্তু আমাদের এক্সেপশন কিন্তু আমাদের মেনলি আসে। এবার এই এক্সেপশনকে আমরা তোমার মেনলি দু রকম টাইপের এক্সেপশন হয়, মানে অ্যাকর্ডিং টু দা আমার কখন এক্সেপশন গুলোকে আমি চেক করবো অকার করে তার উপর ডিপেন্ড করে আমার মেনলি তোমার কিন্তু টু টাইপের এক্সেপশন হতে পারে। একটাকে বলা হয় চেক এক্সেপশন, আর এটাকে বলা হয় আনচেক এক্সেপশন। আনচেকড এক্সেপশন, একটা চেকড আর এটা হচ্ছে আনচেকড। অনেক সময় এই চেকড আর আনচেকড এর মধ্যে ডিফারেন্স আসে পরীক্ষায়, যে ডিফারেন্স বিটুইন চেকড এক্সেপশন এন্ড আনচেকড এক্সেপশন। তো যাকে আমি চেকড এক্সেপশন বলছি, সেই সেই এক্সেপশনটা তোমার চেকিং হয় অ্যাট কম্পাইল টাইম, আর আনচেকড এক্সেপশন তোমার কিন্তু অকার করে রান টাইমে। ডিফারেন্ট এক্সাম্পল আছে, যে চেক এক্সেপশন তোমার এক্সাম্পল হচ্ছে তোমার আইও এক্সেপশন বা এসকিউএল এক্সেপশন, এক্সাম্পল অফ চেক এক্সেপশন। আর আনচেক তোমার হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, এগুলো সবই হচ্ছে কিন্তু আনচেকড এক্সেপশন, মানে এটা কিন্তু তোমার রান টাইমে অকার করে। আর কিছু এক্সেপশন আছে তোমার, সেগুলো কিন্তু তোমার চেক করা হয় কম্পাইল টাইমে, যেমন আইও এক্সেপশন বা এসকিউএল এক্সেপশন এক্সেট্রা, আরো কিন্তু ডিফারেন্ট টাইপের এক্সেপশন আছে। কিন্তু তোমাকে তোমার এক্সেপশন একটা বেসিক টাইপ, যে কাকে আমরা চেক বলছি কাকে আমরা আনচেক বলছি, এটা ব্রড ক্যাটাগরি। এবার যদি আমি কমন কিছু তোমাকে জাভা এক্সেপশন তোমাকে নাম আমি বলার চেষ্টা করি, যে কমন জাভা এক্সেপশনের কিছু নাম আমরা জানার চেষ্টা করব। কমন জাভা এক্সেপশন, যেগুলো কিন্তু আমাদের নিয়ে ডিল করতে হয় জাভা প্রোগ্রামে বা কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ডেভেলপ করব জাভা দিয়ে, তখন এই কমন জাভা যে এক্সেপশন গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে ডিল করতে হবে। ওকে, মানে ওভারঅল তোমার জাভা প্রোগ্রামিং করতে গেলে, তো জাভা তার নামগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথম যে নামটা আমরা জানবো তার, আমি কিন্তু তোমাকে এখানে বলবো এক্সেপশনের টাইপ, আর বলবো তার কজ অফ এক্সেপশন। এক্সেপশন টাইপের নামগুলো বলবো, আর তার পাশাপাশি বলবো কজ অফ এক্সেপশন, কেন ওটা আসে বা ওটা কেন জেনারেট হয় ওই এক্সেপশনটা। কজ অফ এক্সেপশন, টেবিল করলাম। কজগুলোকে আমি মুখে বলবো, আমি কজগুলোকে সব হয়তো লিখবো না, মুখে বললে হয়তো আমরা বুঝতে পারবো। আমি টাইপগুলোকে কিন্তু আমি লিখবো, এক্সেপশনের টাইপগুলোকে। তুমি যখন প্রোগ্রামিং যখন করবে তখন তোমাকে কিন্তু এই পার্টিকুলার টাইপে তোমাকে এক্সেপশন তোমাকে কাজ করতে হবে, তখন তোমাকে এই টাইপটা আমি যেভাবে লিখবো তোমাকে সেভাবে লিখতে হবে টাইপটা। ওকে, আমি কোথায় স্পেস দিচ্ছি, কোথায় ক্যাপিটালে লিখছি, কোথায় স্মল লিখছি, তোমাকে সেটাকে তোমাকে ফলো করতে হবে। প্রথম টাইপটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। দেখো কিভাবে লিখি আমরা অ্যারিথমেটিক এক্সেপশন, তোমার এই ক্লাসটাকে অ্যারিথমেটিক এক্সেপশন। দেখো এটা ক্যাপিটালে লিখলাম, এটা ক্যাপিটালে লিখেছি একসাথে, কিন্তু কোনো স্পেস নেই। এটা কিন্তু আমার ফার্স্ট টাইপ অ্যারিথমেটিক এক্সেপশন। কেন আসে
না caused by mathematical errors, যেমন তুমি হয়তো কোনো নাম্বারকে তুমি হয়তো 0 দিয়ে ডিভাইড করেছো, there is a mathematical errors, তাহলে caused by math errors, তার জন্য কিনা আমার arithmetic exception আসতে পারে, math errors। ওকে, সেকেন্ডটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আমার এক্সেপশনের টাইপটাকে আমাকে এইভাবে লিখতে হয়, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। দেখো কত বড় নামটা, কিন্তু কোনো স্পেস ছাড়াই কিন্তু আমাকে লিখতে হবে। ওকে, কজড বাই ব্যাড অ্যারে ইন্ডেক্স। তোমার সাইজটা 10 আছে, তুমি হয়তো 21 ইন্ডেক্সটাকে তুমি হয়তো অ্যাক্সেস করতে চাইছো, ব্যাড অ্যারে ইন্ডেক্সেস, তার জন্য আমাদের অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আছে। এই প্রত্যেকটা টাইপের এক্সেপশন কিন্তু আমরা হ্যান্ডেল করব আমাদের প্রোগ্রামিং এ। আমি তোমাকে প্রত্যেকটা টাইপ কিন্তু আমি তোমাকে ডেমনস্ট্রেশন দেখাবো জাভা প্রোগ্রাম দিয়ে। নাম্বার 3 হচ্ছে অ্যারে স্টোর এক্সেপশন। অ্যারে স্টোর এক্সেপশন, যখন আমি একটা তোমাকে বলছিলাম যে যখন একটা প্রোগ্রাম ট্রাই করছে যে এটা কোনো রং টাইপের কোনো ডেটাকে স্টোর করতে একটা অ্যারের মধ্যে, তোমার একটা ইন্ডিয়া টাইপের অ্যারে আছে, তুমি এখন চেষ্টা করছো তার মধ্যে কোনো ক্যারেক্টার ভ্যালুকে স্টোর করতে বা কোনো স্ট্রিংকে স্টোর করতে, রং টাইপ। তো সেই রং টাইপ অফ ডেটাকে তোমার স্টোর করার জন্য তাহলে স্টোর কিন্তু অ্যাকচুয়ালি কজড বাই বা কজড when a program tries to store the wrong type of data, wrong type of data, তার জন্য তোমার অ্যারে স্টোর এক্সেপশন আসতে পারে। ওকে, নাম্বার 4 ফাইল নট ফাউন্ড। আমি একটু তোমাকে দেখাচ্ছিলাম যে কজ অফ এক্সেপশনের মধ্যে দেখো দেখো বলেছিলাম কিন্তু ফাইল নট ফাউন্ড, দেখো ফাইল নট ফাউন্ড। ওকে, তার জন্য তোমার আছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো যখন আমরা একটা কোনো নন এক্সিস্টেন্ট কোনো একটা ফাইলকে হয়তো আমরা অ্যাটেম্প করছি অ্যাক্সেস করার জন্য, তখন তার জন্য কিন্তু আমাদের ফাইল নট ফাউন্ড এক্সেপশন কিন্তু অ্যারাইজ করতে পারে। যে ফাইলটা আমার এক্সিস্টই করে না তাকে হয়তো আমরা অ্যাক্সেস করার চেষ্টা করছি। ওকে, অ্যাক্সেস আ নন এক্সিস্টেন্ট ফাইল, নন এক্সিস্টেন্ট ফাইল। নাম্বার 5 আইও এক্সেপশন। আইও এক্সেপশন, এটা খুব পপুলার টাইপের একটা এক্সেপশন, মানে প্রত্যেকটাই পপুলার, কিন্তু আইও এক্সেপশন খুব বেশি কাজ করা হয় আইও এক্সেপশন নিয়ে। আইও এক্সেপশন মানে হচ্ছে যে ধরে নাও তোমার হয়তো কোনো একটা জেনারেল ধরো ইনপুট আউটপুট ডিভাইস ধরে নাও হয়তো ফেলিওর হয়ে গেছে, তাহলে কজড বাই জেনারেল আইও ফেলিওরস। তার মানে তুমি এখন কোনো হয়তো তুমি কোনো ইনপুট ডিভাইসে হয়তো রিড করতে পারছো না, বা আউটপুট ডিভাইস তুমি হয়তো কিছু ডিসপ্লে করতে পারছো না, বা তুমি ধরো হয়তো কোনো ফাইল থেকে তুমি রিড করতে পারছো না, দ্যাট ইজ আইও ফেলিওরস। তাহলে আইও ফেলিওরস এর জন্য আমার যে টাইপের এক্সেপশন আসতে পারে তার নাম হচ্ছে আইও এক্সেপশন। নাম্বার 6 নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন আমি ডেমনস্ট্রেশন দেখাবো, সেখানে নাল পয়েন্টার এক্সেপশন বলতে কি বোঝায় সেটা আমরা এক্সপ্লেন করব। যে আমি ধরো কোনো একটা নাল কোনো একটা অবজেক্টকে হয়তো আমি রেফারেন্স দিচ্ছি বা রেফারেন্সিং করছি, নাল অবজেক্টকে যখন তুমি রেফারেন্সিং করবে তখন তার জন্য যে এক্সেপশনটা আসতে পারে তাকে বলা হয় নাল পয়েন্টার এক্সেপশন। আমি তার এক্সাম্পল দেখাবো, রেফারেন্সিং আ নাল অবজেক্ট, রেফারেন্সিং আ নাল অবজেক্ট। আর অনেক টাইপ আছে, আমি সব টাইপগুলি এখানে নামগুলো বলার চেষ্টা করবো, এক্সেপশনের টাইপগুলোর তার নামগুলো আমি বলবো সবগুলোই, তার মধ্যে আমরা ম্যাক্সিমামটাই আমরা ডেমনস্ট্রেশন দেখাবো এই টাইপগুলোতে। নেক্সট হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। নাম্বার ফরম্যাট এক্সেপশন, তো এখানে ধরে নাও হয়তো আমি
স্ট্রিং আর নাম্বারের মধ্যে হয়তো কনভার্সন করতে চাইছি। তো যখন আমি কনভার্সন করতে চাইছি বিটুইন স্ট্রিং এন্ড নাম্বারস, তো সেই কনভার্সন তো আমার তো ফেল করবে। তো তার জন্য তোমার যে টাইপের এক্সেপশন আসতে পারে তাকে বলা হয় নাম্বার ফরম্যাট এক্সেপশন। ওকে, নাম্বার ফরম্যাট এক্সেপশন। আমি যদি পাশে যদি কজটা লিখে রাখি যে caused when a conversion between string and numbers fails, string and number fails। আমি তার এক্সাম্পল দেখাবো। দেন হচ্ছে আউট অফ মেমোরি এক্সেপশন। আউট অফ মেমোরি এক্সেপশন, আউট অফ মেমোরি মানে আমার মেমোরি শর্টেজ হয়ে গেছে। মানে ধরে নাও তুমি হয়তো একটা নতুন কোনো অবজেক্টকে তুমি হয়তো অ্যালোকেট করবে, তাহলে কোনো অবজেক্টকে যখন তুমি অ্যালোকেট করবে তখন তার জন্য তোমার তো মেমোরি দরকার। তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ তোমার এখন হয়তো কোনো এনাফ মেমোরি নেই, তখন তার জন্য তোমার যে টাইপের এক্সেপশন আসতে পারে দ্যাট ইজ আউট অফ মেমোরি এক্সেপশন। ওকে, কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ বলো। না না, অফটা তোমার অফের তোমার ওটা তোমার ছোট নয়, ওটা কিন্তু তোমার বড়। এই ওটা বড়, দেখো আমি এটা বড়ই লিখেছি, কিন্তু আমার হয়তো মনে হচ্ছে ছোট, এটা কিন্তু বড়। দেখো আমি আগে দেখো অফ লিখেছি, দেখো শব্দ কিন্তু দেখো অফটা কিন্তু খুব বড়ই লিখেছি, দেখো। হ্যাঁ দেখো এই দেখো অফ লিখেছি, দেখো ওটা কিন্তু বড়, হ্যাঁ ওটা বড়। আউট অফ মানে যতগুলো ওয়ার্ড থাকবে সব ক্যামেল কেস ইউজ হয়, বুঝতে পারছো? প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা তোমার ক্যাপিটালে হয়। ওকে, আউট অফ মেমোরি এক্সেপশন। ওকে, এটা হচ্ছে যে নট এনাফ মেমোরি। নট, আমি শর্টে লিখে রাখছি এখানে, নট এনাফ memory to allocate the new object, not enough memory। আবার ধরে নাও নেক্সট তোমার আর তোমার তিনটে টাইপের এক্সেপশনের কথা বলবো। নেক্সট হচ্ছে তোমার সিকিউরিটি এক্সেপশন। এই সিকিউরিটি এক্সেপশন বেসিক্যালি অকার করে যখন তুমি অ্যাপলেট প্রোগ্রামিং করবে। অ্যাপলেট প্রোগ্রামিং করতে গেলে কিন্তু দেখো যে কোনো অ্যাপলেট মানে অ্যাপলেট কিন্তু তোমার রান করে ব্রাউজারে। ওকে, এবার এই ব্রাউজারে তোমার কিন্তু একটা সিকিউরিটি সেটিংস থাকে, তাই না? আমরা জানি কিন্তু সেটা। এবার যখন তোমার অ্যাপলেটটা হয়তো ট্রাই করছে কোন একটা অ্যাকশন পারফর্ম করার জন্য, কিন্তু তোমার সিকিউরিটি ব্রাউজারের সিকিউরিটি সেটিংসে হয়তো সেই অ্যাকশনটা তোমার হয়তো অ্যালাউ করা নেই, তখন তার জন্য যে এক্সেপশন আসতে পারে তার নাম হচ্ছে সিকিউরিটি এক্সেপশন। ওকে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজারের সিকিউরিটি সেটিংস এর জন্য কিন্তু হয়তো কোনো একটা সিকিউরিটি সেটিং তোমার হয়তো কোনো কিছু একটা অ্যাকশন হয়তো তোমার অ্যালাউ করা নেই, কিন্তু তোমার হয়তো তোমার অ্যাপলেটটা হয়তো সেই সিকিউরিটি বা সেই তোমার হয়তো অ্যাকশনটা পারফর্ম করতে চাইছে, তখন তার জন্য তোমার যে এক্সেপশন আসতে পারে তার নাম হচ্ছে সিকিউরিটি এক্সেপশন। ওকে, নেক্সট আমি আর দুটো তোমার টাইপের কথা বলবো সিকিউরিটি এক্সেপশন ছাড়াও। নেক্সট টাইপটা হচ্ছে আমাদের স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন, সব কিন্তু তোমার এক্সেপশন ক্লাসের টাইপ এগুলো, প্রত্যেকটা টাইপ এগুলো সব আমাকে ইউজ করতে হবে প্রোগ্রামিং এ। আমি যখন ট্রাই ক্যাচ ব্লক দিই, যখন আমি পার্টিকুলার টাইপে যখন আমি হ্যান্ডেল করবো এক্সেপশন গুলোকে না, তখন কিন্তু আমাকে এই নামগুলো লিখতে হবে আমাকে সেই জাভা ক্লাসের মধ্যে, মানে জাভা প্রোগ্রামের মধ্যে। স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। তো যখন তোমার ধরো সিস্টেমটা হয়তো তোমার মানে রানস আউট অফ স্ট্যাক স্পেস, আমার তো মেমোরি স্ট্যাক থাকে তাই না, যাকে আমরা স্ট্যাক বলি। আমার তো দু রকম টাইপের স্ট্যাক হয়, একটা হচ্ছে মেমোরি স্ট্যাক, একটা হচ্ছে রেজিস্টার স্ট্যাক। তাহলে আমার সিস্টেমটা যখন রান করছে হয়তো আউট অফ স্ট্যাক স্পেস, তখন তার জন্য যে এরারটা আসতে পারে তার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। ওকে, দ্যাট ইজ আ রানস আউট অফ স্ট্যাক স্পেস, স্ট্যাক স্পেস। আর লাস্ট টাইপের যে এক্সেপশনের কথা আমি বলবো সেটা হচ্ছে, আমি যখন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড করে এসেছিলাম, আমাদের আরেকটা হয় স্ট্রিং এর জন্য, যেটা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ওকে, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, লাইক অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড তোমার মানে সিম্পল অ্যারের জন্য। আর আমার এটা কিন্তু তোমার স্ট্রিং তোমার ক্লাস তো জাভাতে, তাই না? স্ট্রিং তো একটা ক্লাস জাভাতে।
তো স্ট্রিং এর জন্য তোমার হয়তো তুমি একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করেছো, তার মধ্যে হয়তো তুমি একটা পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে হয়তো তুমি অ্যাক্সেস করার চেষ্টা করছো, যার ইন্ডেক্সটা হয়তো ওই স্ট্রিংটার মধ্যে নেই। ওকে, তার মানে আমি কোনো নন এক্সিস্টেন্ট কোনো ক্যারেক্টার পজিশনকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। টু অ্যাক্সেস আ টু অ্যাক্সেস আ টু অ্যাক্সেস আ নন এক্সিস্টেন্ট ক্যারেক্টার পজিশন in a string. Okay, in a string. So it's a add a string index out of bound exception. তো আমরা দেখো টোটাল এখানে 8 11 টাইপের এক্সেপশনের তোমাকে আমি টাইপ দেখালাম, 11 তোমাকে টাইপ দেখেছি, তাই তো? তার মানে এই এতগুলো এক্সেপশন কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি জাভাতে বাই ইউজিং ট্রাই ক্যাচ ব্লক অ্যান্ড ফাইনালি ব্লক। এই ব্লক দিয়ে কিন্তু আমরা এগুলোকে হ্যান্ডেল করতে পারি, প্রপারলি আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্টটা, মোস্টলি কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু প্রথম দিকটা আমি বলেছি। আমি এবার আস্তে আস্তে কিন্তু প্রোগ্রামিং এ যাব, আমি এবার ইমপ্লিমেন্টেশনে যাব আস্তে আস্তে। এবার আমরা এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম দেখবো, কি করে আমরা একটা এক্সেপশনকে আমরা হ্যান্ডেল করতে পারি, তার প্রপার মেকানিজম দেখবো। এই পর্যন্ত ঠিক আছে সবার? কোনো কনফিউশন এই পর্যন্ত? এই প্রত্যেকটা কিন্তু এক্সেপশন টাইম আমি তোমাকে দেখাবো, ডেমনস্ট্রেট করবো এক্সাম্পলের থ্রু দিয়ে। রিপ্লাই করো, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে কনসেপ্টটা? হুম, বাকি রিপ্লাই করো। বেশ, তাহলে খুব ছোট্ট করে আমরা এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা একটু দেখার চেষ্টা করি। ওকে, এখন যেটা আমরা আজকে লাস্টলি আমরা যে কনসেপ্টটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। কেন এক্সেপশন হ্যান্ডেল করতে হবে তার রিজনটা আমাদের কাছে ক্লিয়ার, যে আমরা কেন এক্সেপশন হ্যান্ডেল করব। আমি এখানে একটা সিচুয়েশন যদি কনসিডার করার চেষ্টা করি, সেই সিচুয়েশন ওয়াইজ আমরা কেন এক্সেপশন হ্যান্ডেল করতে চাইবো বা কেন এক্সেপশন হ্যান্ডেল করব তার রিজনটা আমরা বুঝতে পারবো। একটু ছোট্ট করে দেখো, এক মিনিট, হ্যাঁ। এটা আমি আগেও বলেছি তোমাদের এই সিচুয়েশনটা, যে ধরে নাও আমার কিছু স্টেটমেন্ট রয়েছে, জাভা কিছু স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এরকম মাল্টিপল স্টেটমেন্ট রয়েছে। এবার এর মধ্যে হয়তো এই দুটো লাইন থেকে হয়তো এক্সেপশন জেনারেট হতে পারে,
বা আছে, তার জন্য কিন্তু আমার পুরো প্রোগ্রামটা কিন্তু রান করবে না, যদি না আমরা প্রপার তাকে হ্যান্ডেল করি। কিন্তু যদি তুমি হ্যান্ডেল করো এক্সেপশনটাকে, তাহলে তোমার কিন্তু পুরো কোডটা তোমার কিন্তু রান করে যাবে। বা তোমার এই পার্টটা হয়তো কাজ করছে না, কিন্তু বাকি স্টেটমেন্টগুলোর যে কাজ, তার যে অ্যাকশন বা তার যে টাস্ক, সেই টাস্কটা কিন্তু পারফর্ম হবে। ওকে, তার জন্য আমাকে অবশ্যই তাহলে আমাকে প্রোগ্রামটাকে স্মুথলি এক্সিকিউশনের জন্য, বা যাতে আমার ক্র্যাশ হয়ে না যায় প্রোগ্রামটা ডিউরিং রান টাইম, বা যাতে আমরা একটা এক্সপেক্টেড আউটপুট সেখান থেকে পাই, তার জন্য কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডেল আমরা করব। ওকে, এটা কিন্তু একটা সিনারিও। এবার পারপাস অফ দ্য এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম, সেটা হচ্ছে যে আমাকে এটা আমাকে প্রোভাইড করে এক, যে কেমন করে আমরা ডিটেক্ট করব একটা এক্সেপশনাল কোনো একটা কোনো সিচুয়েশনকে, বা তাকে আমি কি করে আমি রিপোর্ট করব। ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট দ্য এক্সেপশনাল সিচুয়েশন, তার এটা কিন্তু মেন পারপাস আমার এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট দ্য এক্সেপশনাল সিচুয়েশন বলতে পারো, বা তুমি বলতে পারো সার্কামস্টেন্সেস। এটা কিন্তু মেন পারপাস অফ দ্য এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। তার জন্যই কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে যাব, যাতে করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনো অ্যাকশন আমরা নিতে পারি। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ক্যান বি টেকেন, তার জন্য কিন্তু আমরা এক্সেপশন হ্যান্ডলিংটাকে আমরা করতে চাইছি। তাহলে আমাকে যে টাস্কগুলো আমাকে পারফর্ম করতে হয়, এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম যেটা আমাকে সাজেস্ট করে, যে টাস্কগুলোকে পারফর্ম করে আমরা ওটাকে হয়তো অ্যাচিভ করতে পারি, বা আমরা এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে পারি, যে টাস্কগুলো আমাকে পারফর্ম করতে হয়, প্রথম টাস্কটা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবলেম। আমাকে প্রবলেমটাকে আমাকে ফাইন্ড করতে হবে, যে কোথায় প্রবলেমটা আছে বা কি প্রবলেম আছে। এটাকে এক্সেপশন হ্যান্ডলিং এর ভাষায় বলা হয় যে হিট দ্য এক্সেপশন। হিট দ্য এক্সেপশন, এই ফার্স্ট আমরা হিট করব এক্সেপশনটাকে, মানে আমি ফাইন্ড করব আমার প্রবলেমটাকে। সেকেন্ড টাস্কটা হচ্ছে যে আফটার ফাইন্ডিং দ্য প্রবলেম বা আফটার হিটিং দ্য এক্সেপশন, আমাকে এখন ইনফর্ম করতে হবে, ইনফর্ম দ্যাট অ্যান এরার হ্যাজ অকার্ড। আমার এখন ইনফর্ম করতে হবে যে আমার এরারটা অকার করেছে। এটাকে বলা হয় থ্রো অ্যান এক্সেপশন। দেখো এই যে তোমার এক্সেপশন যে অবজেক্টটা কিন্তু থ্রো করে জাভা ইন্টারপ্রিটার, আমি আগেই বলেছি থ্রো অ্যান এক্সেপশন বা থ্রো দ্য এক্সেপশন, কিন্তু এটা এক্সেপশন হ্যান্ডলিং এর টার্ম একটা, থ্রো, হিট, তাই না? থার্ড টাস্কটা হচ্ছে যে আফটার ইন্টিমেশন, আমাকে এখন যে হয়তো জাভা ইন্টারপ্রিটার ধরুন আমাকে একটা এক্সেপশন অবজেক্ট হয়তো থ্রো করেছে, তাকে তোমাকে আবার ক্যাচ করতে হবে। ও তো তোমাকে আমাকে জাস্ট থ্রো করে দিয়েও ছেড়ে দিয়েছে, আমাকে এখন ক্যাচ করতে হবে। দ্যাট ইজ রিসিভ দ্য এরার ইনফরমেশন। কি টাইপের এরারটা এসছে সেই ইনফরমেশনটা কিন্তু আমাকে রিসিভ করতে হবে। রিসিভ দ্য এরার ইনফরমেশন, এটাকে আমার এক্সেপশন হ্যান্ডলিং এর ভাষায় যে টার্ম দিয়ে এটাকে ডিনোট করতে পারি, সেটাকে বলা হয় ক্যাচ দ্য এক্সেপশন। ক্যাচ দ্য এক্সেপশন। ওকে, আর আফটার রিসিভিং দ্য এরার ইনফরমেশন, আমি আমি তো এবার তোমাকে চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে মানে একটা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। টেক কারেক্টিভ অ্যাকশন, টেক কারেক্টিভ অ্যাকশন, এটাকে আমার জাভার ভাষায় বলা হয় হ্যান্ডেল দ্য এক্সেপশন। তাহলে এই চারটে টাস্ক যদি আমরা পারফর্ম করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো এক্সেপশনকে প্রপারলি হ্যান্ডেল করতে পারবো বা ইউজিং এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। তাহলে আমার মেনলি চারটে স্টেপ, কি কি স্টেপ হলো? চারটে স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে হিট দ্য এক্সেপশন। সেকেন্ড স্টেপটা কি না, থ্রো অ্যান এক্সেপশন। থার্ড স্টেপটা হচ্ছে ক্যাচ দ্য এক্সেপশন।
আর ফোর্থ স্টেপটা হচ্ছে হ্যান্ডেল দ্য এক্সেপশন। এই হ্যান্ডেল করার জন্যই আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করি, বা হিট করার জন্য কিন্তু ট্রাই ক্যাচ ব্লক, মানে এই চারটে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা এটাকে প্রপারলি আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তাহলে আমি এক্সেপশন হ্যান্ডলিং এর যে কোড, তার একটা বেসিক সিনট্যাক্স, মানে সিনট্যাক্স না, তার একটা বেসিক ব্লক ডায়াগ্রাম তোমাকে আমি দেখাবো। তাহলে মেনলি আমার দুটো ব্লক কাজ করে এখানে। একটা হচ্ছে ট্রাই ব্লক, আর একটা হচ্ছে আমার ক্যাচ ব্লক। সেটা কিন্তু ছোট হাতের ক্যাচ ব্লক। তার কিছু প্যারামিটার থাকে ক্যাচ ব্লকে, একটা হচ্ছে ক্যাচ ব্লক। এবার কি হচ্ছে দেখো, যে আমি এটাকে একটা তোমাকে সিম্পল একটা ফ্লো চার্ট দিয়ে তোমাকে দেখাচ্ছি যে সিনট্যাক্স অফ এক্সেপশন হ্যান্ডলিং কোড, বা যাকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম বলছি, EHM। ধরুন এটা আমার ট্রাই ব্লক, আমার ধরুন এটা ট্রাই ব্লক। এই ট্রাই ব্লকের কি আছে না, এখানে তোমার কিছু স্টেটমেন্ট রয়েছে, যে স্টেটমেন্টগুলো আমার এক্সেপশনের জন্য হচ্ছে উৎস, মানে এক্সেপশন তোমার কজটা হচ্ছে আমার এই স্টেটমেন্টগুলো, যে স্টেটমেন্ট দ্যাট কজেস অ্যান এক্সেপশন, মানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কিন্তু তোমার এক্সেপশনটা কিন্তু অলরেডি অকার করছে। আর আমার আরেকটা ব্লক আছে যার নাম হচ্ছে ক্যাচ ব্লক। এই দুটো ব্লকই মেনলি কাজ করে আমার এক্সেপশন হ্যান্ডলিং এ। সেকেন্ড ব্লকটা হচ্ছে ক্যাচ ব্লক, ক্যাচ ব্লক, যে ক্যাচ ব্লকের মধ্যে আমার কিছু স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টগুলোকে ব্যবহার করে আমি ওই এক্সেপশনগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো, দ্যাট হ্যান্ডেলস দ্য এক্সেপশন। এবার ট্রাই ব্লক কি করে না, ট্রাই ব্লক তোমার, তার মধ্যে দেখো কিছু স্টেটমেন্ট থাকছে, যেখান থেকে এক্সেপশন আসতে পারে, আমি সেই স্টেটমেন্টগুলোকে তোমার ট্রাই ব্লকের মধ্যে ভরে দিয়েছি। তো সে তোমার ফাইন্ড করার চেষ্টা করে যে কোনো এক্সেপশন এসছে কিনা। তার মানে সে কিন্তু আমাকে থ্রো করবে একটা এক্সেপশনাল অবজেক্ট, থ্রো এক্সেপশনাল অবজেক্ট, থ্রো এক্সেপশনাল বা এক্সেপশন অবজেক্ট বলবো, এক্সেপশনাল বলবো না, তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, এক্সেপশন অবজেক্ট বলবো। আর এ কি করবে, এটা যাকে আমরা ক্যাচ ব্লক বলছি, সে কিনা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলার। সে কিন্তু তোমার এক্সেপশনটাকে কিন্তু প্রপারলি সে হ্যান্ডেল করবে। আমি এখানে বলেছি হ্যান্ডেল। দেখো হিট করছি কোথায়, দেখো ট্রাই ব্লক কিন্তু হিট করছে, থ্রো করছে, তাহলে এই কাজটা কিন্তু তোমার করছে ট্রাই ব্লক, দুটো কাজ। আর এই ক্যাচ আর হ্যান্ডেলে কি কাজটা হচ্ছে না, ক্যাচ ব্লক তোমার ওই এক্সেপশন অবজেক্টটাকে তোমার ফার্স্টে ক্যাচ করছে, ক্যাচ করার পর তাকে তোমার প্রপারলি হ্যান্ডেল করছে। সেই হ্যান্ডেল করার জন্য কিন্তু কিছু স্টেটমেন্ট থাকবে, যারা কিনা আমার ওই এক্সেপশনটাকে কিন্তু তারা হ্যান্ডেল করতে পারবে। তার জন্য যেটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলার, তার জন্য নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলার। আর এটাকে তোমার বলা হয় এক্সেপশন অবজেক্ট ক্রিয়েটার। এ কিনা তোমার এক্সেপশন যদি তোমার আসে, তার এক্সেপশনে তোমার যে অবজেক্টটা কিন্তু ও অ্যাকচুয়ালি থ্রো করে, তার জন্য নাম হচ্ছে এক্সেপশন অবজেক্ট ক্রিয়েটার। এ তোমার ক্রিয়েট করছে ওই এক্সেপশন অবজেক্টটাকে, আর এ কিনা তোমার এটাকে হ্যান্ডেল করছে। এক্ষেত্রে বেসিক একটা ফ্লো ডায়াগ্রাম এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমের। ওকে, তো এবার আমার তো মেনলি দুটো ব্লক কাজ করে, একটা ট্রাই ব্লক, একটা হচ্ছে ক্যাচ ব্লক। এই ট্রাই আর ক্যাচ ব্লকটা কেমন দেখতে হয় না, ট্রাই ব্লক তোমার দেখতে হয় এরকম, ট্রাই কার্লি ব্রেসে স্টার্ট হয়, দেন তোমার থাকে এখানে কিছু স্টেটমেন্ট, মানে এই স্টেটমেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো এক্সেপশন কিন্তু তোমার জেনারেট করতে পারে। তাই এরাই কিন্তু হচ্ছে তোমার জেনারেট অ্যান এক্সেপশন, মানে এখান থেকে তোমার কিন্তু কোনো এক্সেপশন কিন্তু আসবে, জেনারেটস অ্যান এক্সেপশন বা কজ অ্যান এক্সেপশন, এখান থেকে তোমার কিন্তু কোনো এক্সেপশন কিন্তু জেনারেট হবে। ওকে, তো ট্রাই ব্লকটা আমি শেষ করলাম এখানে। আর তারপর তোমার হচ্ছে ক্যাচ ব্লক। ক্যাচ ব্লক কিন্তু তোমার ট্রাই ব্লক যে এক্সেপশন যে অবজেক্টটাকে থ্রো করেছে, তাকে তোমাকে সেই পার্টিকুলার টাইপের এক্সেপশন টাইপের ক্লাস দিয়ে তাকে আমাকে অ্যাক্সেস করতে হবে, বা আমাকে তাকে ক্যাচ করতে হবে। তাহলে এক্সেপশন টাইপ, দেন হচ্ছে ইটা হচ্ছে অবজেক্ট। ওকে, সে ক্যাচ করলে কিন্তু তার প্যারামিটার হচ্ছে, ক্যাচ ব্লক কিন্তু একটা প্যারামিটার। দেন তোমাকে কিছু এখানে কিছু স্টেটমেন্ট থাকছে, যে স্টেটমেন্টগুলো দিয়ে আমি ওই পার্টিকুলার টাইপের কোনো এক্সেপশনকে আমরা এখানে প্রসেস করতে পারি বা হ্যান্ডেল করতে পারি। দ্যাট ইজ আ প্রসেস দ্য এক্সেপশন, প্রসেস দ্য এক্সেপশন।
এই হচ্ছে আমার বেসিক দুটো ব্লকের মেন কাজ, যে আমার যে পার্টিকুলার স্টেটমেন্ট থেকে এক্সেপশন আসতে পারে বা জেনারেট হতে পারে তাকে আমি ট্রাই ব্লকের মধ্যে ভরে দিলাম। তারপর ট্রাই ব্লক কি করবে, সেখান থেকে তোমার ফাইন্ড করার চেষ্টা করবে যে কি প্রবলেম আছে বা কোথায় কোন এরার আছে। যখন তোমার দেখবে যে হ্যাঁ এখানে এরারটা আছে এই পার্টিকুলার স্টেটমেন্টে, তখন সে কিনা একটা এক্সেপশন অবজেক্টকে থ্রো করবে। তাকে তোমার ক্যাচ ব্লক দেখো, তার প্যারামিটার দিয়ে দেখো ওটাকে ক্যাচ করছে, কারণ ও তো অবজেক্ট থ্রো করেছে, তাহলে অবজেক্টটাকে তোমার নিশ্চয়ই ক্যাচ করতে পারে কোনো অবজেক্ট। তার জন্য আমি সেই পার্টিকুলার টাইপের যে এক্সেপশন, তার টাইপটাকে মেনশন করে তার একটা অবজেক্টকে ডিক্লেয়ার করবো, তাহলে এই অবজেক্টটা কিন্তু সে ওটাকে ক্যাচ করবে। ক্যাচ করে তার এগেনস্টে কিছু স্টেটমেন্ট থাকবে যারা কিনা ওর এগেনস্টে কোনো পার্টিকুলার অ্যাকশনকে পারফর্ম করবে বা আমার এই এক্সেপশনটাকে কিন্তু প্রসেস করবে। ওকে, এটা কিন্তু হয়তো তোমার জেনারেল একটা সিনট্যাক্স, ট্রাই ক্যাচ ব্লকের জেনারেল সিনট্যাক্স। ওকে, যার থ্রু দিয়ে আমরা এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক, ট্রাই ক্যাচ ব্লক। ওকে, এবার আমরা কি করে হ্যান্ডেল করব কোনো এক্সেপশনকে, তার জন্য আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাবো যে কি করে আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা কিভাবে এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। আমি একটা জাভা প্রোগ্রাম দেখিয়ে সেটাকে আমি ডেমনস্ট্রেট করবো। ওকে, অতএব আমার প্রোগ্রামটা হচ্ছে using try and catch block for exception handling, for exception handling। মানে খুব সহজ একটা চ্যাপ্টার বা একটা টপিক, যদি বুঝতে পারো খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বা একটা টপিক। ওকে, ধরে নাও আমার কাছে একটা ক্লাস রয়েছে, ক্লাসটার নাম দিলাম এরার বা এরার 3 সাপোজ। তার মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, স্ট্রিং args। আমি এবার কি করেছি, এখানে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। a is equal to 10, b is equal to 5, integer c is equal to 5, আর তার সঙ্গে তোমার দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আলাদা, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। দিয়ে আমি এখন ট্রাই ব্লকটাকে স্টার্ট করছি। ট্রাই x is equal to a by b minus c, একটা স্টেটমেন্ট লিখলাম। তার মানে বুঝতে পারছি যে এই স্টেটমেন্ট থেকে কিন্তু আমার এক্সেপশনটা অকার করবে। a মানে হচ্ছে 10 আর b মাইনাস c মানে কিন্তু তোমার 0, তাহলে 10/0, তার মানে ডিভিশন বাই 0, তাহলে ওয়ান কাইন্ড অফ এক্সেপশন। তাহলে আমার কিন্তু এখানেই কিন্তু এক্সেপশনটা আছে, এক্সেপশন হেয়ার, এক্সেপশন হেয়ার। তাহলে যে লাইন থেকে এক্সেপশন আসতে পারে বা যে স্টেটমেন্ট থেকে আমার এক্সেপশন আসতে পারে, দেখো তা কিন্তু আমি দেখো ট্রাই ব্লকের মধ্যে ভরে দিয়েছি, দিয়ে ট্রাই ব্লকটাকে তোমার ক্লোজ করে দিলাম। এবার তোমার ক্যাচ ব্লক স্টার্ট করবো, তখন ট্রাই ব্লকের কাজ কি, না সে একটা এক্সেপশন কোনো একটা অবজেক্টকে সে থ্রো করবে, আর সেই এক্সেপশন ডিভাইড বাই 0-র জন্য তোমার যে এক্সেপশনটা আসতে পারে তার টাইপটার কি নাম বলেছিলাম, তার টাইপটা কি নাম বলেছিলাম, অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে আমার ক্লাসটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। দেখো আমি দেখো ওইটাই লিখছি কিন্তু যেটা আমি তোমাকে টাইপে দেখিয়েছিলাম, অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে ক্লাস। তার একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, তার নাম দিচ্ছি ই, কারণ ট্রাই ব্লক তো আমাকে একটা এক্সেপশন একটা অবজেক্টকে থ্রো করবে, তাকে তো ক্যাচ করতে গেলে নিশ্চয়ই আমার তো সেম টাইপের কোনো প্যারামিটার হতে হবে। তাহলে অবজেক্টকে তোমার অ্যাকসেপ্ট করতে পারে কোনো অবজেক্ট, তো আমাকে সেই টাইপের একটা অবজেক্টের থ্রু দিয়ে কিন্তু এটাকে আমি ক্যাচ করব। ক্যাচ করার পরে আমি এখানে আমার নিজের মতো করে একটা মেসেজকে ডিসপ্লে করছি, এটা সিস্টেম ডিফাইন, একটা ইউজার ডিফাইন কোনো মেসেজ। ধরুন হয়তো এখানে লিখছি যে তুমি নাম্বার, তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছো, 0 দিয়ে ডিভাইড করেছো। এটা আমার নিজস্ব একটা মেসেজ, ইউজার ডিফাইন মেসেজ। জেনারেলি আমরা যখন কোনো এরর আমাদের শো করে আমাদের জাভা কম্পাইলার বা জাভা ইন্টারপ্রিটার, সেখানে কিন্তু সিস্টেম ডিফাইন কিছু মেসেজ থাকে যেটা আমরা দেখতে পাই কোনো এরর জেনারেট হলে। কিন্তু যখন যদি আমি কোনো এক্সেপশন যদি আমরা হ্যান্ডেল করি, তো আমার এক্সেপশনটা এসছে আমি কেমন করে বুঝবো, তার জন্য কিন্তু আমি ইউজার ডিফাইন কোনো মেসেজকে আমি দেখাতে পারি আমার রান করার সময়।
আমাকে কিন্তু বলবে কি, যদি তোমাকে কিন্তু বলবে যে তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছো, আমি এখানে লিখতে পারতাম যে ডিভিশন বাই 0 এরর লিখতে পারতাম, কিন্তু আমি আমার একটা ইউজার ডিফাইন কোনো মেসেজকে আমি এখানে ডিসপ্লে করতে পেরেছি যদি কোনো প্রোগ্রামে আমার এক্সেপশন থাকে। আমি হয়তো এখন ক্যাচ ব্লকটাকে শেষ করে দিলাম। তারপরে ধরুন আমার বাকি স্টেটমেন্টগুলো রয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস সি, দেন ধরে নাও আমি এখানে ওয়াইটাকে ডিসপ্লে করেছি, এসওপি করেছি, এসওপি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই, এটা আমার রেস্ট অফ দ্য স্টেটমেন্ট। দেন আমি এবার ক্লাসটাকে মেনটাকে শেষ করব, ক্লাসটাকে শেষ করব, মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম। তার মানে দেখো এই পুরো কোডটার মধ্যে যদি আমি ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার না করতাম, তুমি ভাবো এই পুরো কোডটাতে আমি কোনো ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করিনি, তাহলে কিন্তু কোডটা আমার রানই করতো না, করতো? তো যেহেতু আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করেছি, আমার কোডটা কিন্তু বাকি পার্টটা কিন্তু এক্সিকিউট করবে, আমার কিন্তু কোডটা রান করবে এখন। যদি আমার রান করে কোডটা, তখন সেক্ষেত্রে আমাকে আউটপুট কি দেখাবে? কোডটা রান করলে আমাকে আউটপুট দেখাবে, দেখো ফার্স্টে আমাকে দেখাবে যে আমার দেখো প্রথম প্রিন্টএফ স্টেটমেন্ট কোনটা আছে, আমার প্রথম এসওপি তোমার কোনটা আছে, যে তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করছে, কেন আসবে না? এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি মাইনাস সি, তাহলে বিটা হচ্ছে 5, সিটা হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 5 করে 0 হয়, তাহলে 10/0 করে তোমার একটা ডিভিশন বাই 0 এরার। তখন তোমাকে জাভা ইন্টারপ্রিটে তোমাকে একটা এক্সেপশন অবজেক্টকে তোমার থ্রো করবে, দ্যাট ইজ অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের একটা অবজেক্ট। তাহলে তোমার ক্যাচ করলো কে? না আমার এই ই দিয়ে আমি ক্যাচ করলাম, আমি এখানে তোমার ডিসপ্লে করতে পারতাম ইটাকে, তা না করে আমি আমার নিজের মতো করে মেসেজ দেখিয়েছি যে তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছো। আমাকে ফার্স্ট দেখাচ্ছে যে তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছো, এটা তোমার তোমার নিজের নিজের একটা মেসেজ, ডিভাইড করেছো। দেন আমার যে এটা তোমার দেখিয়েছে, তোমার তারপরে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস সি, তার মানে এটা হচ্ছে 10 আর বি প্লাস সি তোমার হচ্ছে 10, তাহলে 10/10 করলে তো 1 হয়, তাহলে ওয়াই এর মানটা কত এখন? 1। আমি দেখো আমি প্রিন্ট করেছি, এসওপি করেছি, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াইটাকে দেখো প্রিন্ট করতে হবে, তখন কি দেখাবে আমাকে? ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্সেপশন হ্যান্ডেল করলাম বলে কিন্তু কোডটা দেখো আমার রান করেছে, রান করে আমার কি কারণের জন্য তোমার ওটা কাজ করেনি, এক্স এর ভ্যালুটা কি কারণের জন্য কাজ করেনি, আমাকে সেটাকে ফার্স্টে বললো, তারপর দেখো আমার রেস্ট অফ পার্ট অফ দ্য প্রোগ্রাম কিন্তু দেখো এক্সিকিউট করেছে, তখন কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 1 তোমাকে শো করেছে। তো আমাকে এই এরারটা কিন্তু মানে এই টাইপের আউটপুট কিন্তু আমাকে এই প্রোগ্রাম থেকে আমাকে জেনারেট করছে। আমি কিন্তু প্রপার কিন্তু এখানে আমি এক্সেপশন হ্যান্ডেল, আমি এখানে কিন্তু তোমার মানে প্রপারলি কিন্তু আমি এটাকে হ্যান্ডেল করেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দেখালাম ফর দ্য অ্যারিথমেটিক এক্সেপশন, এবং আমি বাকি সমস্ত টাইপের যে আমার এক্সেপশন গুলো আছে তার জন্য কিন্তু আমি প্রোগ্রাম ডেমনস্ট্রেট করবো নেক্সট ক্লাসে। এটা আমার একটা এক্সাম্পল। আমি এরপর তোমাকে দেখাবো যে মাল্টিপল টাইপের এক্সেপশনকে একসাথে কিভাবে হ্যান্ডেল করা হয়। তারপর তোমাকে দেখাবো যে ডিফারেন্ট টাইপের যে এক্সেপশন যে টাইপ গুলো আছে তারা কিভাবে কাজ করে ইন্ডিপেন্ডেন্টলি, বা তাকে আমি একসঙ্গে কি করে কাজ করাতে পারি, বা আমি মাল্টিপল ক্যাচ ব্লক দিয়ে কিভাবে কাজ করতে পারি, আমার একটাই ট্রাই ব্লক কিন্তু মাল্টিপল ক্যাচ ব্লক। ওকে, আমি তোমাকে দেখাবো যে আমার ফাইনালি ব্লক কিভাবে কাজ করে। আমার কিন্তু শুধুমাত্র ট্রাই ব্লক বা ক্যাচ ব্লক দিয়ে কাজ হয় তা তো নয়, এছাড়া কিন্তু আরেকটা ব্লক আছে যার থ্রু দিয়ে আমরা কিন্তু এক্সট্রাকে হ্যান্ডেল করতে পারি, যার নাম হচ্ছে ফাইনালি ব্লক। তার কিন্তু একটা অন্য পারপাস আছে, যে পারপাসটা আমরা পর জানবো, আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো। ফাইনালি ব্লক পরীক্ষা কোশ্চেন দেয় যে এক্সপ্লেন দ্য পারপাস অফ ট্রাই ক্যাচ অ্যান্ড ফাইনালি ব্লক। ওকে, আমরা কিন্তু তোমার একটা পড়ে এসেছিলাম, দেখো ফাইনাল কিওয়ার্ড পড়ে এসেছিলাম, আমরা পড়ে এসেছিলাম ফাইনালাইজ মেথড, এটা কিন্তু হচ্ছে ফাইনালি ব্লক। তাহলে ফাইনাল কিওয়ার্ড, ফাইনালি ব্লক আর হচ্ছে ফাইনালাইজ মেথড কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। তো এটা কিন্তু অনেক আমরা অনেকে গুলিয়ে ফেলি, যে আমরা কিন্তু ফাইনালি ব্লক আমরা দেখো পড়েছি, ফাইনাল ক্লাস পড়েছি, ফাইনাল মেথড পড়েছি, ফাইনাল ভেরিয়েবল পড়েছি, আমরা ফাইনালাইজ মেথড পড়েছি ওই গার্বেজ কালেকশনের জন্য, ডিস্ট্রাকচার, তাই না? আর আমরা এখানে আমরা পড়বো নেক্সট আমরা পড়বো ফাইনালি ব্লক, তার কি কাজ, সে কিভাবে কাজ করে। তো আমি এরকম আরো অনেক প্রোগ্রাম ডেমোস্ট্রেট করবো নেক্সট ক্লাসে, যেখানে আমি নেস্টেড তোমাকে ট্রাই স্টেটমেন্ট দেখাবো, যে একটা ট্রাই এর মধ্যে আমার একটা ট্রাই কি করে থাকতে পারে, যে নেস্টেড ট্রাই স্টেটমেন্ট, মাল্টিপল ক্যাচ স্টেটমেন্ট তোমাকে দেখাবো কিভাবে কাজ করে, ফাইনালি ব্লক কিভাবে কাজ করে তোমাকে দেখাবো। আমি চাইলে আমি আমার নিজের এক্সেপশনকে আমি থ্রো করতে পারি বাই ইউজিং থ্রো কিওয়ার্ড। থ্রো আর থ্রোজ দু রকমের তোমার এখানে কিওয়ার্ড আছে, তার পারপাস তোমাকে আমি দেখাবো থ্রো আর থ্রোজ এর কি কাজ।
তো তাহলে কিন্তু আমরা প্রপারলি আমরা এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করা শিখে যাব। তো এই হচ্ছে আমার কন্টেন্ট, যেটা আমি নেক্সট ক্লাসে হয়তো আমি বাকি পার্টটাকে দেখাতে পারবো। থ্রো আর থ্রোসটা হয়তো দেখানো যাবে না, কারণ ওখানে আমি অনেক বেশি এক্সাম্পল দেখাবো, যার থ্রু দিয়ে হয়তো ওটাকে দেখাতে পারবো না। যেটা হয়তো আমাকে আরেকটা ক্লাস আমাকে দেখা যাবে থ্রো অ্যান্ড থ্রোজ এর কনসেপ্টটাকে। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই আমরা আজকে পড়বো। আমরা লাস্টের এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছি কিভাবে কাজ করছে এক্সাম্পলটা, কি করে আমরা এটাকে হ্যান্ডেল করছি ট্রাই ক্যাচ ব্লক দিয়ে, বা কি করে ট্রাই ক্লাস ক্যাচ ব্লকটাকে আমরা ইউজ করছি আমার প্রোগ্রামে। সবাই বুঝতে পেরেছি লাস্টের প্রোগ্রামটা, যে হাউ টু হ্যান্ডেল দ্য এক্সেপশন বাই ইউজিং ট্রাই ক্যাচ ব্লক। সবাই বুঝতে পেরেছি এই কোডটা, সবাই বুঝতে পেরেছি? হুম। তো এইভাবে কিন্তু আমরা কাজ করব। তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে? কোনো কোশ্চেন? যেটুকু বললাম সবটুকু আমরা বুঝতে পেরেছি প্রপারলি? কোনো কোশ্চেন? অনেক লেন্দি চ্যাপ্টার আমাদের, মানে মেনলি তোমার দুটো ক্লাস লাগে, আর যদি বেশিক্ষণ ধরে করানো যায়, না হলে 3টে ক্লাসে আমরা এটাকে পুরোটা, কিন্তু এটা আমরা একটু ডেপথেই পড়ছি, ডিটেলসেই পড়ছি। আমি ওই সমস্ত টাইপের এক্সেপশনের যে এক্সাম্পল গুলো আমি তোমাকে দেখাবো নেক্সট দিন, কারণ ওখানে তোমার যখন 10 থেকে 11টা তোমার টাইপ রয়েছে, তো ওটা করতেও সময় লাগবে, বেশ ভালোই সময় লাগবে। তো সেই টাইপগুলো আমি তোমাকে দেখাবো। ঠিক আছে? বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। আর আমি থ্রেডের তোমার কিছু দুটো না 3টে ভিডিও আছে থ্রেডের জন্য, মাল্টি থ্রেডিং এর জন্য, সেটা আমি শেয়ার করব। আর তোমাদের এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার জাভার আরেকটা ক্লাস বৃহস্পতিবার করে আমি হয়তো রাখার চেষ্টা করছি, বা হয়তো রবিবার করে রাখার চেষ্টা করবো। সেটা তোমার হচ্ছে জাভাতে তোমার AWT সুইং। ঠিক আছে? আর হয়তো আহ, তোমাদের অ্যাপলেটটা কিছুটা হয়তো দেখাবে, অ্যাপলেট, AWT আর সুইং। ওকে, এই 3টের জন্য তোমাদের উইকে আরেকটা করে ক্লাস হবে, সেটা মনীষ নেবে, এই 3টে পার্ট। ওকে, কারণ ফুল স্ট্যাক জাভার ইমপ্লিমেন্টেশনটা, বা ফুল স্ট্যাক জাভা ডেভেলপমেন্টের ইমপ্লিমেন্টেশনের কাজটা মনীষ খুব ভালো করে, এর উপরে কাজ করে মনীষ অ্যাকচুয়ালি কোম্পানিতে। তো তার জন্য AWT, সুইং, আর তোমার হচ্ছে অ্যাপলেট, এই 3টে পার্ট কিন্তু তোমাকে দেখাবে মনীষ তোমাদেরকে। আমাদের বাকি যে সময়টা আছে সেই সময়ের মধ্যে ওর 5 থেকে 6টা ক্লাস ওর লাগবে। তো সব 6টা ক্লাসের মধ্যে এই 3টে পার্টের কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাবে এই 3টে পার্টের। ওকে, যে অনলি থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু নয়, তোমাকে প্র্যাকটিক্যাল তোমাকে ডেমনস্ট্রেশন দেখাবে AWT সুইং আর অ্যাপলেট কিভাবে কাজ করে। আর আমাদের আরো অনেক আছে ফুল স্ট্যাক জাভার মধ্যে, তোমার সাবলেট আছে, ওকে, জেএসপি আছে, সেটা তোমাদের সিলেবাসে নেই। ওকে, জাভা বিন আছে, হ্যাঁ, এবং আরো ডিফারেন্ট কনসেপ্ট আছে কিন্তু ফুল স্ট্যাক জাভার মধ্যে, এগুলো তোমাদের সিলেবাসে নেই। মেনলি কিন্তু এই 3টে ভালো করে শেখো, মানে মানে খুব ইউজফুল ফুল স্ট্যাক জাভার জন্য। জাভা AWT সুইং আর অ্যাপলেটটা হচ্ছে ভেরি ভেরি ইউজফুল, ভেরি ভেরি ইউজফুল। ওকে, মানে অনেক জায়গায় তোমার কাজে লাগবে, কারণ সুইং এ তোমার প্রচুর কাজ হয়, সুইং এ তোমার প্রচুর কাজ হয়। বুঝতে পেরেছো? তো খুব যদি ভালো করে যদি জানতে পারো সুইংটা, এটা কিন্তু পরে ইন্ডাস্ট্রিতে অনেক কাজে লাগবে। মানে জাভা তুমি যদি বলো আমি আমি জাভা জানি, বা জাভা আমি ফুল স্ট্যাক আমি পুরোটা জাভাটা জানি, তোমার কিন্তু কোনো জবের তোমার অভাব হবে না। কারণ জাভা কিন্তু এখনো মার্কেট থেকে অবসলিউট হতে এখন অনেক দেরি, এখনো জাভাতে প্রচুর কাজ হয় ইন্ডাস্ট্রিতে। বুঝতে পারছো? মানে এখানে তোমাকে ফুল স্ট্যাকের জাভা ডেভেলপমেন্টে তোমাকে ফ্রন্ট এন্ড যেমন শিখতে হবে, তোমাকে আবার ব্যাক এন্ডে তোমাকে শিখতে হবে। তো এই ব্যাক এন্ডের জন্য তোমার ওই জাভা আছে, স্প্রিং আছে, বা স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি একটা, হাইবারনেট আছে, স্প্রিং বুট আছে। আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে তোমার যদি ফুল স্ট্যাক জাভা ডেভেলপমেন্ট শেখো, তার ফ্রন্ট এন্ডে তোমার HTML CSS জাভাস্ক্রিপ্ট তো আছেই, এই যে তোমার রিয়াক্ট আছে বা অ্যাঙ্গুলার আছে।
আর অবশ্যই আমার ডেটাবেস থাকবে, সেখানে তোমার এসকিউএল হতে পারে বা নো এসকিউএল হতে পারে বা মাই এসকিউএল হতে পারে বা পোস্ট এসকিউএল হতে পারে বা মঙ্গোডিবি হতে পারে। আর যদি তুমি ডিপ্লয়মেন্ট করতে চাও বা তুমি তুমি ডেভঅপস করো, তখন তোমাকে ডকার লাগবে, কিউবারনেটস লাগবে, জেনকিন লাগবে, বা ডিফারেন্ট তোমার ক্লাউড প্ল্যাটফর্মস দরকার, যেমন এডাব্লিউএস বা অ্যাজিওর দরকার। তবে কিন্তু ফুল স্ট্যাক জাভা কমপ্লিট হবে। ওকে, তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য। আর এখানে তোমার জাভাতে তোমার ধরো ডিফারেন্ট কোর জাভা আছে, জাভা এসি আছে, স্ট্যান্ডার্ড এডিশন আছে, ওকে, জাভা ই আছে। আবার স্প্রিং এর আবার ডিফারেন্ট ভাগ আছে। স্প্রিং এর যে ফ্রেমওয়ার্কটা আছে জাভাতে না, স্প্রিং এর এমভিসি আছে, স্প্রিং বুট আছে, স্প্রিং সিকিউরিটি আছে, হাইবারনেট তো খুব ইম্পর্টেন্ট। ওকে, ডকার বা কিউবারনেট তোমার রয়েছে ইয়ের জন্য, ডিপ্লয়মেন্টের জন্য। আর যারা তোমার ফুল স্ট্যাক জাভা ডেভেলপার হয়, তারা কিন্তু মানে তাদের ক্যাপাবিলিটি থাকতে হবে যে ওয়ার্ক অন বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন। তাকে ফোকাস করতে হবে ব্যাক এন্ডের ওপরে বেশি করে। আর ফ্রন্ট এন্ড তো মানে ফ্রন্ট এন্ডে তোমার অ্যাপ্লিকেশন মানে তোমার তো কনসেপ্ট তো খুব বেশি নেই, অল্প একটু কনসেপ্ট আছে। মানে যাতে সে কিন্তু মেনলি কাজ করবে সার্ভার সাইডের কোনো লজিকের উপরে, ডেটাবেস ইন্টিগ্রেশনের উপরে, এপিআই ডেভেলপমেন্টের উপরে। এটা কিন্তু ব্যাক এন্ড ডেভেলপারের মেন কাজ, সার্ভার সাইড লজিক, ডেটাবেস ইন্টিগ্রেশন, আর তোমার হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট। তাহলে তোমাকে ফুল স্ট্যাক জাভা ডেভেলপমেন্ট জানতে গেলে তোমাকে কিন্তু মেনলি তোমার স্ট্রং ফাউন্ডেশন থাকতে হবে জাভার উপরে। তোমাকে লার্ন করতে হবে ফ্রন্ট এন্ড টেকনোলজি, তোমাকে লার্ন করতে হবে ব্যাক এন্ড টেকনোলজি, যা কিছু আছে। তবে তুমি কোনো প্রজেক্টকে তুমি ম্যানেজমেন্ট করতে পারবে দেন। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা কিন্তু তোমাদের দরকার এখন বর্তমান সময়, যেভাবে তোমার মানে এখন যেভাবে তোমার ইন্ডাস্ট্রিতে মানে একটা কি বলবো, এখন আর কিন্তু কোনো ক্রাইসিস নেই ডেভেলপারের। ওকে, তো ক্রাইসিস নেই বলেই কিন্তু এখন জব মার্কেটটাও কিন্তু এখন মানে খুব একটা ভালো নয়। আইটি মার্কেট ম্যাক্সিমাম কোম্পানি এখন রিক্রুট করছে না। বেশিরভাগ মানে কলেজে ক্যাম্পাসিং হয়নি ফোর্থ ইয়ারে। খুব মানে খুব কি বলবো, তোমার ফিউচার, সোনারপুরে যে ফিউচার এফআইএম আছে, তো সেখানে তোমার 200, একটা তোমার স্ট্যাটিস্টিক্স বলছি আমি তোমাকে, মানে ফিউচারে একটা স্ট্যাটিস্টিক, মানে কলেজটা তো খারাপ নয়, মোটামুটি কলেজ, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু কোম্পানি কোনো রিক্রুট করছে না, তার উপরে বেস করে টোটাল ফিউচারে এখন স্টুডেন্ট হচ্ছে সিএসসি তে 150, সিএসসি ডেটা সায়েন্সে তোমার হচ্ছে 67, আর আইটি তে তোমার হচ্ছে 67। তোমার হচ্ছে টোটাল 284 নাম্বার অফ স্টুডেন্ট শুধু কম্পিউটার সায়েন্সে। তার মধ্যে সিএসসি ডিএসএ তোমার জব পেয়েছে 2 জন, সিএসসি কোরে জব পেয়েছে 2 জন, আর আইটি তোমার জব পেয়েছে 1 জন। মানে পাঁচজনের প্লেসমেন্ট হয়েছে আউট অফ 284 নাম্বার অফ স্টুডেন্ট। বাকিদের কোনো প্লেসমেন্ট নেই। কলেজ হাত তুলে দিয়েছে, কলেজ বলে দিয়েছে যে আমরা ভালো কোনো কোম্পানি আনতে পারছি না, আর এখন যে কোম্পানি আসবে তোমরা সেখানেই তোমরা জয়েন করবে, এখন আর ভালো খারাপ দেখতে যেও না। ওকে, এখন যে কোম্পানি আসবে তোমরা সেই কোম্পানিতে তোমরা জয়েন করবে। তো একটা স্টুডেন্ট সে 4 লাখ টাকা খরচা করে একটা ভালো বিটেক কলেজে, একটা সোকল্ড ভালো কলেজে বিটেক করছে, সে যদি তাকে যদি বলে যে 10,000 টাকা মানে স্যালারিতে একটা ইন্টার্নশিপে জয়েন করতে, তারপরে তোমার জবটা কনফার্ম হবে আফটার 1 ইয়ার্স, তোমাকে এখন এই স্যালারি তোমাকে এখন কাজ করতে হবে, তো তার পক্ষে মানে কতটা মানে ডিফিকাল্ট মানে সেখানে সার্ভাইভ করা। তাও আমাদের কলকাতার মধ্যে নয়, বাইরে কোথাও চেন্নাই বা ব্যাঙ্গালোর বা কোথাও গিয়ে। আবার যাদবপুর, শিবপুর, সেখানে জব মার্কেট অবশ্যই খারাপ, জব মার্কেট এখন অবস্থা খারাপ, কিন্তু সেখানে কিন্তু ক্যাম্পাসিং হচ্ছে, কিন্তু সেখানে তারা কিন্তু কোর যেগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছে বেশি টাকা দিয়ে। মানে ভালো ভালো তোমার যে মেরিটের যে স্টুডেন্ট গুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছে। এই স্ক্যামটা কিন্তু দরকার।
আমার আমার যদি পিঠে একটা স্ট্যাম্প থাকে যে জেইউ, আর পিঠে যদি আমার স্ট্যাম্প থাকে তোমার যে ফিউচার সোনারপুর, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যাদবপুরের ছেলেটা সে হয়তো সারা বছর পড়ে না, সে পরীক্ষার আগে 2 মাস 1 মাস পরে, কিন্তু তার ট্যালেন্ট আর একটা ফিউচারের স্টুডেন্টের ট্যালেন্টের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। বুঝতে পারছো? অর্থাৎ কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। আজকে একটা যাদবপুরের স্টুডেন্ট, সে তোমার ধরে নাও হয়তো সারা বছর ধরে, কিছু মাইন্ড করো না, সারা বছর ধরে তোমার ধরে নাও হয়তো গাঁজা খেয়ে বেড়াচ্ছে, এই খেয়ে বেড়াচ্ছে, এই এই করে বেড়াচ্ছে, কিন্তু সে আসল কাজের সময় কিন্তু কাজটা করে বেরিয়ে যাচ্ছে। সে কিন্তু ভালো ভালো প্যাকেজে কিন্তু জব পেয়ে যাচ্ছে। এটা রিয়েল ফ্যাক্ট। কারণ তার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে। সে কিন্তু ওই 1 মাস পরে বাকিদের মতন কিন্তু তোমার 10 মাসের পড়াটা কিন্তু সে 1 মাসে করতে পারে, তার সে ক্যাপাবিলিটি আছে। কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কি বলবো, চলাফেরা, আপ ফাপ, তাদের তোমার স্পোকেন পাওয়ার, ওকে, তাদের তোমার টেকনিক্যাল নলেজ, সেটা কিন্তু তারা কিন্তু অ্যাকোয়ার করে নেয় ঠিক সময়। কারণ কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং। তারা ধরো তোমার সায়েন্স নিয়ে পড়েছে এইচএসে, ভালো মার্কস পেয়েছে, তাদের তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে তারা তোমার স্ট্রং ফাউন্ডেশন, প্লাস তারা তোমার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বেশিরভাগটাই, বেশিরভাগ স্টুডেন্ট তোমার ইংলিশ মিডিয়ামের, বেশিরভাগ। আর না হলেও সে ওই এনভায়রনমেন্টে গিয়ে সেরকম হয়ে যাচ্ছে, তাই না? এটা এটা কথা নয় যে আমাকে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হতে হবে বলে আমি ভালো, যদি না হই ভালো জব পাবো না, সেটা কিন্তু ভুল কথা। সেটা ভুল কথা, কিন্তু আমার যে সারাউন্ডিংসটা, আমার যে পরিবেশটা যদি তোমার একটু সঠিক হয়, যেখানে আমি তোমার দেখি যে হ্যাঁ আমার পাশে এত ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, এত রিসার্চ স্কলার রয়েছে, এত পিএইচডি স্টুডেন্ট রয়েছে, তাদের গাইডেন্স, তাদের থেকে সেই কিন্তু সেই কালচারটাই কিন্তু একটা স্টুডেন্টকে তৈরি করে দেয়। যদি আমি দেখি যে আমার কলেজে গেলাম, ক্লাস হলো না, ক্যান্টিনে গিয়ে একটু আড্ডা মারলাম, একটু ঘুরলাম ফিরলাম, তো সেখানে কিন্তু কালচার তৈরি হবে না। বুঝতে পেরেছো? অতএব একটা স্ট্যাম্প কিন্তু একটা দরকার। আর যদি আমাদের স্ট্রং ফাউন্ডেশন, ব্যাকগ্রাউন্ড থাকে, বা ভালো যদি নলেজ থাকে না, তাহলে কিন্তু জব তোমাকে কেউ আটকাতে পারবে না। জব মার্কেট খারাপ হলেও যদি 5টা রিক্রুট হয়, তোমাকে সেই 5টার মধ্যে তোমাকে ঢুকতে হবে। কিন্তু সেখানে 5জন পাচ্ছে, তাহলে তারা কি কি করে পাচ্ছে, আমি কেন পাবো না? তারাও তো মানুষ, আমিও তো মানুষ, তারাও তো স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট, তারা পাচ্ছে, আমি কেন পাবো না? তো সেই লেভেলে কিন্তু নিজেকে নিয়ে যেতে হবে, তবে জব পেতে কোনো সমস্যা হবে না। আর এই গতানুগতিক পড়াশোনা করলে কিন্তু তোমার কিছুই লাভ নেই, কিচ্ছু লাভ নেই। ওই কিছু অল্প স্যালারি কিছু জবে ঢুকতে হবে অ্যাজ আ ইন্টার্ন, তাদের যদি ভালো লাগে তারা রাখবে, নাহলে বের করে দেবে। এত স্যাক হচ্ছে টিসিএস পিসি, এত স্যাক করছে, ভালো ভালো এমপ্লয়ি গুলোকে তোমার স্যাক করে দিচ্ছে, যারা তোমার ধরো 5 ইয়ার 6 ইয়ার কাজ করেছে বা 10 ইয়ার্স কাজ করেছে, তাদেরকে তোমার স্যাক করে দিচ্ছে, কারণ প্রজেক্ট নেই হাতে। ইউএস থেকে কোনো প্রজেক্ট আসছে না, তো কি করে রাখবে? এত এত তোমার এমপ্লয়িকে রেখে তারা কি করবে? এত টাকা তোমার স্যালারি দিয়ে কি করে রাখবে? অতএব সেইভাবে কিন্তু এখন কিন্তু মার্কেট স্টাডি করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে, মার্কেটে কোনটা ডিমান্ড বেশি, তোমাকে সেইটাই কিন্তু তোমাকে ফুলফিল করার চেষ্টা করতে হবে। নর্মাল সাবজেক্টে পড়াশোনা তো করতেই হবে অবশ্যই, কারণ আমার পরীক্ষায় পাস করতে হবে, ভালো মার্কস পেতে হবে, সব তো আছেই। সাবজেক্টে নলেজ থাকতে হবে, সে তো আছেই। হ্যাঁ, সেটা আমাদের একাডেমিক্স এর জন্য। যদি ভাবি আমরা যে আমরা এরপরে একাডেমিক্সে থাকবো, তাহলে আমাকে আমাকে এটাকে ভালো করে স্ট্রং রাখতে হবে, আমাকে ভালো করে গেট দিতে হবে, গেট দিয়ে আমাকে এমটেক করতে হবে, এমটেক করার পর হয়তো আমরা একটা কোনো ভালো কলেজে হয়তো অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করতে পারবো, দেন আমরা পিএইচডি তে হয়তো আমরা পড়াশোনা করতে পারবো। কিন্তু সেখানে যেতে গেলে তোমার তো সাবজেক্টের নলেজ দরকার, তোমাকে এভরি সাবজেক্টে তোমাকে নলেজ দরকার। কারণ তুমি যে কলেজে পড়াবে, তোমার সেই কলেজে তোমার তোমাকে কোন সাবজেক্ট তোমাকে অ্যাসাইন করবে তুমি জানো না। তোমাকে যে সাবজেক্ট তোমাকে অ্যাসাইন করবে, তোমাকে সেই সাবজেক্ট তোমাকে পড়াতে হবে। অর্থাৎ তোমাকে সমস্ত সাবজেক্ট পড়ানো, তোমাকে তোমার তোমার ক্যাপাবিলিটি থাকতে হবে, তাই না? যে আমি আমি তো স্যার পড়ে আসিনি এই সাবজেক্ট আমার বিটেকে, আমি কি করে পড়াবো? সেটা কিন্তু কেউ শুনবে না।
সেটা কেউ শুনবে না। আজকে আমরা যখন ডিপ্লোমা করেছি বা যখন আমরা বিটেক করেছি বা যখন আমরা এমটেক করেছি, আমাদের সময় না ছিল পাইথন, আমরা পাইথন পড়িনি। না ছিল আমাদের সেখানে আইওটি বলে কোনো সাবজেক্ট, না ছিল মেশিন লার্নিং বলে কোনো সাবজেক্ট, না ছিল আমাদের সেখানে তোমার ডেটা মাইনিং বলে কোনো সাবজেক্ট, না ছিল সেখানে এআই বলে কোনো সাবজেক্ট, মানে শুধু আমাদের ইলেকট্রিক সাবজেক্ট ছিল। হয়তো আমার অন্য সাবজেক্ট কলেজ চুজ করেছে। তো আমি যদি এখন বলি যে আমি এই সাবজেক্টটা পড়াতে পারবো না, তাহলে তো হবে না। শিখে নিয়েও পড়াতে হবে। মানে তোমাকে কিন্তু সে ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে সমস্ত সাবজেক্টগুলোকে তোমাকে মানে জানতে হবে তোমাকে। তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, রেগুলার তোমাকে স্টাডি করতে হবে, পড়ে তোমাকে পড়াতে হবে। তো আমি তো পড়িনি, আমি তো সেই সাবজেক্টগুলো আমি তো পড়াচ্ছি এখন। ওকে, অতএব কিন্তু মানে তোমাকে সেলফ ডেভেলপমেন্ট সবসময় মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে তোমাকে থাকতে হবে। তুমি তুমি আইদার তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করো, বা তুমি হয়তো প্রফেশনাল লাইনে কাজ করো, বা তুমি একাডেমিক্সে থাকো। তুমি যেখানেই থাকো না কারণ তোমাকে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট কিন্তু তোমাকে সবসময় চালিয়ে যেতে হবে আপ টু তোমার লাইফের শেষ পর্যন্ত, যতদিন তুমি কাজ করবে। নাহলে কিন্তু মার্কেটে টিকতে পারবে না। আজকে যে মানে এমপ্লয়িটা হয়তো তোমার ধরো নাও, তোমার ধরো নাও, খুব সিম্পল ধরো হয়তো তোমার পিএইচপি মাই স্কুলে কাজ করতো কোম্পানিতে, সেই কোম্পানি হয়তো এখন আর পিএইচপি মাই স্কুলে কাজ করে না, এখন তো ডট নেটে কাজ করে। তো সেই এমপ্লয়কে তোমার শিখে নিতে হয়েছে ডট নেটটা। তো এরকম তোমাকে কিন্তু ডেভেলপমেন্ট তোমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, একটু মানে মাথায় রাখো এই সমস্ত বিষয়গুলো, কারণ আমাদের তো পড়ছি, পাস করছি, মার্কস পাচ্ছি, সার্টিফিকেট নিলে তো হবে না। আমাদের তো একটা ফিউচার আছে। এরপরে হয়তো আমার সবাই আমাদের ইচ্ছা হচ্ছে যে ভালো জব করবো বা ভালো হয়তো হায়ার স্টাডিজ করবো, ভালো হয়তো ভালো কলেজে এমটেক করবো আইআইটি বা এনআইটি থেকে। তো সেই জন্য কিন্তু একটু ভালো করে এখন থেকে প্ল্যানিংটা করে দেবে যে আমি জব করবো না, আমি হায়ার স্টাডিজ করবো। যদি জব করি তাহলে আমাকে এই সমস্ত পার্টগুলো আমাকে ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। যদি ভাবি যে আমরা হায়ার স্টাডি করবো তাহলে আমাকে একাডেমিক্সটা আমাকে স্ট্রং করতে হবে আরো বেশি, প্রত্যেকটা সাবজেক্ট আমাকে ভালো করে পড়তে হবে। তাই না? আমাদের গেটের সিলেবাসে তোমার যে সাবজেক্টগুলো আছে, তো সেগুলো যদি আমরা যদি আমাদের মানে আমাদের যে মানে আমরা যেভাবে মানে পড়াশোনা করি, ইন ডিটেলসে পড়ি, টপিক ওয়াইজ কোথাও ডিটেলসে পড়ি, কেউ যদি ভালো করে যদি একটু ক্যাপচার করতে পারি বা পড়তে পারি না, তো গেটের জন্য এক্সট্রা করে কোনো প্রিপারেশন নিতে হবে না। কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু আমাকে ইন ডিটেলস আমাকে জানতে হবে, পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রবলেম সলভিং করতে হবে, প্রচুর আমাকে ডিফারেন্ট গেটের কোশ্চেন দেখে আমাকে সেগুলোকে সলভ করতে হবে, নিজেকে ট্রাই করতে হবে, প্রচুর টাইম দিতে হবে, মেনলি তোমাকে টাইম দিতে হবে। ওই কলেজের ওই অ্যাসাইনমেন্ট লেখা, ওই কলেজে গিয়ে ওই দুটো ক্লাস হলো, তিনটে ক্লাস হলো না, ওই ভোগাস লেকচার শোনা, আমার তোমার তার কোনো যুক্তি নেই। তার থেকে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য নিজে সেলফ স্টাডি করো, নিউ কোনো টেকনোলজি, এটা আরো বেশি কাজের। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো চলো আমি শেষ করি আজকে। আমি কথাগুলো বললাম কিন্তু রিয়েল মানে যে এখন যে সিচুয়েশন তার উপরে বেস করে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটাকে ভয় পেলে হবে না, বা আমি কিন্তু তোমাকে ভয় দেখাইনি বা ভয় দেখাচ্ছি না। কিন্তু এটা কিন্তু মানে এখন কিন্তু এটা কিন্তু এখন কিন্তু মানে সিচুয়েশন, রিয়েল ফ্যাক্ট আমি তোমাকে তো বললাম, এ ফাইভ এর তোমাকে আমি পুরো মানে স্ট্যাটিস্টিক্স তোমাকে বলে দিলাম। তো এরকম কিন্তু সমস্ত কলেজে কিন্তু এই একই জিনিস শুরু হয়ে গেছে। তারা প্রচুর টাকা ফিস দিয়ে ভর্তি করছে, কিন্তু আফটার দ্যাট সেই স্টুডেন্টটাকে ভালো জব দেওয়া তো সেই কলেজের একটা দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, জব তো কেউ কাউকে দিতে দিতে পারে না, কিন্তু জবের যে অপরচুনিটি তোমার তো ইয়ে করতে হবে, তাই না? রেডি করে দিতে হবে যে হ্যাঁ 5টা কোম্পানি আসছে, আমার স্টুডেন্টরা 5 আছে সেটা অন্য কথা, কিন্তু সেই স্টুডেন্টটা তো বলবে যে আমি 5টায় বসছিলাম, আমি একটা তো পাইনি, এটা আমার ফল্ট, কলেজের ফল্ট না। আবার কলেজগুলো কোম্পানিগুলোকে টাকা দিয়ে নিয়ে আসছে যে তুমি এসো, না হলে আমার ছেলে ভর্তি হবে না। হ্যাঁ, তুমি আমার আমার কলেজে তুমি 50টা তুমি স্টুডেন্টকে নাও, তোমাকে এত টাকা দেবো। তারপরে তুমি 1 মাস পরে ট্রেনিং এর পর তুমি 40 টাকা তুমি সরিয়ে দাও না, স্যাক করে দাও, কেউ দেখতে যাবে না, সেটা আমি আর লিখবো না কোথাও। আমার ব্যানারে থাকবে যে আমার 50 জন স্টুডেন্টকে টিসিএস নিয়েছে, কিন্তু আফটার 1 মান্থ অফ ট্রেনিং যে 40 জন স্টুডেন্টকে কোম্পানি স্যাক করেছে, আমি তো কোথাও লিখবো না। তুমি নিয়ে নাও একবার, তারপর তুমি যা খুশি করো। তো এই কিন্তু এখন অ্যাকচুয়াল সিনারিও, কারণ তারা কিন্তু বিজনেস করছে কলেজগুলো, যারা কিন্তু মানে যারা প্রাইভেট কলেজ বলছে। আর গভর্নমেন্টের কথা হচ্ছে ছাড়ো, আমাদের এই নর্মাল যে কলেজগুলো মানে ক্যাম্পাসিং নিয়ে কিছু ভাবেই না, আসলে আসবে, না আসলে না আসবে, ওই ফুল ক্যাম্পাসিং এ যাও, ওই কলেজেই কোম্পানি আসছে, ওখানে যাও গিয়ে বসো, তাতে কোনো হেলদোল নেই। ওই শ্রীরামপুর টেক্সটাইল, সিরামিক,
লেজার টেকনোলজি, কোনো হেলদোল নেই। তো আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। একটা প্রপার কোনো প্লেসমেন্ট সেল নেই এই সমস্ত কলেজে, যারা কিনা প্লেসমেন্টটাকে দেখবে। ওই কাকার উপর দায়িত্ব দেওয়া আছে যে এই তোমার দেখবে প্লেসমেন্টটাকে, আর কোনো ফ্যাকাল্টি সে তোমার প্লেসমেন্ট দেখছে, তার ক্লাসও নিচ্ছে, প্লেসমেন্ট দেখছে, সে কি করে দেখবে প্লেসমেন্ট? এই হচ্ছে এখন ফ্যাক্ট। বুঝতে পারছো? তো ঠিক আছে, চলো, অনেকক্ষণ ধরে তোমাদেরকে একটু জ্ঞান দিলাম। এটা দরকার, মানে এটা আমার বলা উচিত, মানে বলা দরকার ছিল বলে বললাম, কারণ এখন যেটা ফ্যাক্ট না জানলে এগুলো মানে মাথার মধ্যে স্ট্রাইক করবে না যে আমাকে কি করতে হবে। তো এইভাবে কিন্তু এগিয়ে যাবে, কারণ এখন তোমাদের থার্ড ইয়ার, এখনো সময় আছে। থার্ড ইয়ারটা 6 সেমিস্টার তোমরা সময় পাচ্ছ, ফোর্থ ইয়ারটা পুরোটা টাইম পাচ্ছ। এখনো কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করা যায়, মানে সেই লেভেলে কিন্তু নিয়ে যাওয়া যায়, এখনো টাইম আছে। কিন্তু লেগে থাকতে হবে, কন্টিনিউয়াস তোমাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, যে কি হবে পরে দেখা যাবে। তুমি আগে, আমি তো আগে আমার কাজটা করি, পরে কি হবে সেটা তো আমি পরে পরে দেখবো। হ্যাঁ, আমি যদি এনরিচ হই পুরোপুরি না, তাহলে আমার কিন্তু জব পেতে কোনো সময় তো, আমার তখন একটা কনফিডেন্স থাকবে, আমি জানি এটা, আমাকে যাই কোশ্চেন করুক না কেন আমি পারবো। কিন্তু যদি না পড়ি, একটা স্টুডেন্ট না পড়ে পরীক্ষা দিতে যে যায়, তার যা কনফিডেন্স লেভেল, আর যে পড়ে পরীক্ষা দিতে যায় তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেশি। হ্যাঁ, তার মনে হতে পারে যে হ্যাঁ আমি সব ভুলে গেছি, কিছুই মনে নেই, সে কিন্তু ভালো গিয়ে এক্সামটা দিয়ে আসে, কারণ সে সব পড়েছে, সে সব জানে। তো যে তোমার পড়েনি তার তো কোনো কনফিডেন্স লেভেলই নেই, তার কোনো ভয়ও নেই, তার কোনো ভরসাও নেই। এই হচ্ছে ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমাকে এগুলোকে মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, এগুলোকে মাথায় রাখার চেষ্টা করো। ওকে, চলো আজ শেষ করছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, চলো।